আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অষ্টম শ্রেণী একাডেমিক প্রোগ্রামের আজকের ক্লাসে ঈদের পরে আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো অনেকদিন পরে আজকে আমাদের বিজ্ঞান ক্লাস। তো কারা কারা ক্লাসে আছো এবং কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, ইয়ামিন, জেনিফা, অহনা, শাহানুর, মাইশা, ফাহিম, সিয়াম, আদ্রিতা, জাভিদ, সোয়াদ, রক্তিম, জান্নাত, মাইমুনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকা, মুহিত, অমৃত, সাজিদ, ফৌজিয়া, ওকে, তহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তো আসলে এখানে ইন্ডিভিজুয়ালি তোমরা সবাই রেসপন্স করছো, খুবই ভালো। আর তোমরা যে ভালো আছো এটা দেখেও আমি খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাসটা হচ্ছে আজকে তো নতুন রুটিনে হচ্ছে, তোমরা সবাই জানো। এখন এতদিন আমরা ক্লাস করেছিলাম কি একদিনে একটা ক্লাসে হচ্ছে আমরা 2টা করে লেকচার কমপ্লিট করতাম, বাট এখন আমাদের নতুন রুটিন অনুসারে আমরা একটা ক্লাসে একটা করে লেকচারই কমপ্লিট করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের 4র্থ অধ্যায় স্টার্ট করতে যাচ্ছি, যার নাম হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি। তো এই চ্যাপ্টারের আমরা হচ্ছে ফার্স্ট লেকচার যেটা, অর্থাৎ সায়েন্সের 15 নাম্বার লেকচারটা নিয়ে পড়াশোনা করব, কথাবার্তা বলবো। তার আগে ঈদের ছুটিতে তোমাদের ঈদের আগে যে লাস্ট ক্লাস ছিল রোজার মধ্যে, তখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? 2টা কোশ্চেন ছিল, তোমরা অনেক কিউট কিউট করে আনসার লিখে গ্রুপে আসলে আপলোড দিয়েছো। আমি মোটামুটি সবারটাই চেক করে দিয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন এখন আমরা হচ্ছে সেই হোমওয়ার্কটা নিয়ে আরেকটু সংক্ষেপে বলবো। যারা যারা আপলোড দাও নাই তারা একটু মিলিয়ে নাও, বা তোমরা ভুলে গিয়েছো কিনা একটু দেখি। এরপর আমরা রেগুলার ক্লাসের পড়াশোনাটা স্টার্ট করি, ঠিক আছে? তো আমাদের গত ক্লাসের হোমওয়ার্কটা ছিল হচ্ছে, দেখো ফার্স্টেই, শুকনো কাঠ পানিগ্রাহী ব্যাখ্যা করো, ঠিক আছে? তো এইটার আনসারটা কিরকম হবে আমি জাস্ট ফরম্যাটটা তোমাদেরকে বলে দিই। শুকনো কাঠ অর্থাৎ যে কোনো কাঠ, কাঠ কি উদ্ভিদ কোষ, তো উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি সেলুলোজ নির্মিত, তার মানে শুকনো কাঠে কি আছে? সেলুলোজ আছে। আর আমরা সবাই জানি সেলুলোজ হচ্ছে কেমন পদার্থ? কলয়েডধর্মী পদার্থ। আর কলয়েডধর্মী পদার্থের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এটা পানিগ্রাহী, অর্থাৎ পানিকে নিজের দিকে টেনে নেয়। তো শুকনো কাঠ কলয়েডধর্মী হওয়ার কারণে এরা কি হয়? পানিগ্রাহী হয়। তো এভাবে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এরপরের প্রশ্নটা রয়েছে, উদ্ভিদের পরিবহনের পথ বলতে কি বোঝায়? আমরা সবাই জানি উদ্ভিদের দেহে পরিবহন টিস্যু রয়েছে, যাদেরকে আমরা বলি জাইলেম এবং ফ্লোয়েম। এরা একসঙ্গে একটা গুচ্ছ তৈরি করে থাকে, যাদেরকে আমরা একত্রে বলি পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল। এই পরিবহন কলাগুচ্ছ অর্থাৎ ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি কি আছে? জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর কাজটা কি বলতো? মূল কর্তৃক শোষিত পানি পাতায় পৌঁছানো, অর্থাৎ ঊর্ধ্বমুখী পরিবহনের কাজটা করে দেয় কে? জাইলেম। আর পাতায় প্রস্তুতকৃত খাদ্য পাতা থেকে উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার বা পরিবহনের কাজটা করে দিচ্ছে কে? ফ্লোয়েম। অর্থাৎ ফ্লোয়েমের কাজ হচ্ছে নিম্নমুখী পরিবহন, অর্থাৎ উদ্ভিদের পরিবহনের পথ বলতে মূলত জাইলেম এবং ফ্লোয়েমকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? এইভাবে একটু গুছিয়ে লিখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা, ভেরি গুড। রাজিন আপলোড দিয়েছো। মুনতাহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সারামণি তুমি আজকে নিউ জয়েন করেছো, ওয়েলকাম উদ্ভাসন মেশে। আচ্ছা, সোয়াদ এইচডব্লিউ করো নাই, করে তুমি গ্রুপে আপলোড দিতে পারো, প্রবলেম নেই, আমরা সলভ করে দিব। শুভ নববর্ষ। আচ্ছা, অলরেডি নতুন বছর চলে আসছে। ওকে ফাইন রাজিন। আচ্ছা, জি ভাইয়া করেছো, ভেরি গুড। ধ্রুব দাস, শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। তাহিম, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, ঠিক আছে, আসো। ঠিক আছে অপূর্ব, তুমি অপূর্ব আমরা বুঝতে পেরেছি। আসো আমরা একটু সামনের দিকে আগাই। দেখি আজকের লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে প্রজনন বা জনন, অর্থাৎ পার্ট 1 থেকে 3 প্রজনন নিয়ে সবটাই কথাবার্তা থাকবে। তো আসো একটু দেখি প্রজনন বলতে আসলে আমরা কি বুঝি। নতুন অধ্যায় আমরা স্টার্ট করছি। দেখো ফার্স্টই প্রজননের একটা সংজ্ঞা দিয়েছে। কি বলেছে? যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। ইংরেজিতে আমরা বলি রিপ্রোডাকশন। এখন দেখো প্রজননটা আসলে কেন দরকার? প্রতিটা জীবই চায় মৃত্যুর আগে, অর্থাৎ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে, পৃথিবীতে তার একটা প্রতিরূপ বা বংশধর রেখে যেতে। ঠিক আছে, এটা সকল জীবের ধর্ম। স্রষ্টা সকল জীবের মধ্যে এই ধর্মটা সেট করে দিয়েছেন আর কি, বা এই বৈশিষ্ট্যটা সেট করে দিয়েছেন যে প্রতিটা জীবই চাবে সে তার জীবদ্দশায়, অর্থাৎ জীবিত অবস্থায় তার কি রেখে যেতে? প্রতিরূপ বা বংশধর রেখে যেতে। অর্থাৎ প্রজনন হচ্ছে বংশধর সৃষ্টির প্রক্রিয়া, বংশধর তৈরির প্রক্রিয়া। তো যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে সেটাকে আমরা বলি প্রজনন, বা সংক্ষেপে অনেকে এটাকে জননও বলে থাকি। তো দেখো সংজ্ঞাতে এটাই বলেছে যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকেই আমরা কি বলি? প্রজনন বা জনন বলি। ইংরেজিতে এটাকে আমরা কি বলি? রিপ্রোডাকশন। ইংরেজিতে আমরা কি বলি? রিপ্রোডাকশন। ঠিক আছে, প্রজননের ইংরেজি হচ্ছে রিপ্রোডাকশন। এখন দেখো
এই প্রজননের প্রকারভেদটা যদি আমরা একটু তাকাই, প্রজনন হচ্ছে দুই প্রকার, একটা বলা হচ্ছে যৌন প্রজনন, আরেকটাকে বলা হচ্ছে অযৌন প্রজনন। ঠিক আছে, কি বললাম, প্রজনন বা রিপ্রোডাকশন দুই প্রকার, একটা হচ্ছে অযৌন প্রজনন, আরেকটা হচ্ছে যৌন প্রজনন। তো এখন দেখো, এই অযৌন প্রজনন বলতে আমরা কি বুঝি আর যৌন প্রজনন বলতে আমরা কি বুঝি। এর আগে একটু খেয়াল করো তো, জীবের বৃদ্ধি এবং বংশগতি এই অধ্যায়টি যখন আমরা পড়েছিলাম তখন তোমাদেরকে বিভিন্ন রকম কোষ বিভাজন সম্পর্কে বলেছি। তো তিন প্রকার কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে একটি ছিল হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় একটু কমেন্টে জানাও তো আমাকে। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়, কোন কোষ তৈরি হয়, একটু কমেন্টে আমাকে জানাও তো। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, ভেরি গুড নামিরা, গ্যামেট, রামিসা, জনন কোষ, ভেরি গুড ভেরি গুড। যারা সঠিক উত্তর দিচ্ছ ভেরি গুড, আমিনা, রামিসা, মৌনতা, আদ্রিতা, ইমরান। ইমরান লিখেছো জাইগোট, জাইগোট তৈরি হয় না মিওসিস প্রক্রিয়ায়, ঠিক আছে, জনন কোষ তৈরি হয়। মিওসিস প্রক্রিয়ায় কি হয়, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়, ঠিক আছে। পুরুষের দেহে তৈরি হয় পুংজনন কোষ বা শুক্রাণু, আর স্ত্রী দেহে তৈরি হয় স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। তো এই যে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ তৈরি হয়, এই পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ দুইটা কি বিপরীত ধর্মী না, পুরুষ আর স্ত্রী তো বিপরীত ধর্মী। তো পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ অর্থাৎ দুটি বিপরীত ধর্মী জনন কোষের মিলনের মাধ্যমে যেই প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি, যৌন প্রজনন প্রক্রিয়া। কি বললাম, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে যে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলছি, যৌন প্রজনন। অর্থাৎ যৌন প্রজননের প্রধান শর্তটা কি, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন হবে। কি হবে, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন হবে, ঠিক আছে, দুটি ভিন্ন ধর্মী জনন কোষ বা গ্যামেটের মিলন হবে। জনন কোষ যার আরেক নাম কি গ্যামেট, এদের কি হবে, জনন কোষ বা গ্যামেটের মিলন ঘটবে, ঠিক আছে। যৌন প্রজননের মূল শর্ত কি, দুটি ভিন্ন ধর্মী জনন কোষ বা গ্যামেটের মিলন ঘটবে, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণুর মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলছি, যৌন প্রজনন। আর অযৌন প্রজননটা কি, অযৌন প্রজনন তাহলে আমরা বুঝতেই পারছি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ছাড়াই, ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের, ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলন ছাড়া যে প্রজনন সম্পন্ন হবে, ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলন ব্যতীত, ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলন ব্যতীত যেই প্রজননটা সম্পন্ন হবে সেটাকেই আমরা কি বলছি, অযৌন প্রজনন, ঠিক আছে। সো এখানে এই ব্যাপারটা খেয়াল করতে হবে, এখানে হচ্ছে কি বলেছে, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ব্যতীত কি হবে, অযৌন। আর যৌন প্রজননে কি হবে, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন হবে। এইটাই হচ্ছে যৌন আর অযৌনর প্রধান পার্থক্য। এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার, ক্লিয়ার হয়ে থাকলে সি লিখো। এই দুইটা কথা জাস্ট ক্লিয়ার হয়ে থাকলে একটু সি লিখো, ঠিক আছে, এই দুইটা কথা। আচ্ছা ঠিক আছে, আরাফাত ভালো করে বুঝতে পারো, খুবই ভালো। একটু যারা বুঝতে পেরেছো সি লিখো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহমিদ, সৌভিক, ওয়াফিক, ফারিহা, সিদ্রাতুল, নামিরা, ফায়াজ, রক্তিম, অর্পা, তহা, বর্ষণ, ওকে, আরো অনেকেই লিখেছো, ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। তো প্রজননটা হচ্ছে যে প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করবে সেটা প্রজনন। প্রজনন দুই প্রকার, একটা অযৌন প্রজনন, যৌন প্রজনন। যৌন প্রজননে কি হবে, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন হবে। আর অযৌন প্রজননে কি হবে, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ছাড়াই অযৌন প্রজননটা হবে। তো আজকের ক্লাসটাতে আমরা অযৌন প্রজননের বিভিন্ন পদ্ধতি সম্পর্কেই জানবো। তো দেখো ফার্স্টেই আছে অযৌন প্রজনন। দেখো ফার্স্টে কি দেখা যাচ্ছে, অযৌন প্রজনন। তো কি বললো, অযৌন প্রজননের সংজ্ঞাটা কি, দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে আমরা কি বলি, অযৌন জনন বা অযৌন প্রজনন বলি। কাদের ক্ষেত্রে অযৌন প্রজনন দেখা যায়, দেখো এখানে বলে দিয়েছে নিম্ন শ্রেণীর জীবে। কাদের ক্ষেত্রে, নিম্ন শ্রেণীর জীবে অর্থাৎ অনুন্নত জীবে অযৌন জননের প্রবণতা বেশি। এই কথাটা কিন্তু এমসিকিউ আসবে যে কাদের ক্ষেত্রে আমরা অযৌন জননটা বেশি দেখতে পাই। সো আনসার কি হবে, নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতাটা বেশি। এখন একটু খেয়াল করো, অযৌন প্রজননের আবার প্রকারভেদ আছে। একটা বলা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, আর একটা হচ্ছে অঙ্গজ জননের মাধ্যমে, ঠিক আছে। এই যে বললাম স্পোর উৎপাদন, এই স্পোরের কতগুলো সমার্থক শব্দ আছে একটু জেনে নিতে হবে। স্পোর, হোয়াট ইজ স্পোর? স্পোরের আরেকটা নাম হচ্ছে রেণু। স্পোরের আরেকটা নাম কি, রেণু। রেণু বা স্পোরের আরেকটা নাম হচ্ছে কি, অণুবীজ। আরেকটা নাম কি, অণুবীজ। এই তিনটা নাম একটু জেনে রাখবো, ঠিক আছে। যেটাই স্পোর, সেটাই রেণু, সেটাই কি, অণুবীজ, একই জিনিস। তো
তো স্পোর বা অণুবীজ বা রেণু উৎপাদনের মাধ্যমে অঙ্গজ জনন হতে পারে, আবার অযৌন জনন হতে পারে, আবার উদ্ভিদের দেহ অঙ্গের মাধ্যমেও হতে পারে। ঠিক আছে, স্পোর উৎপাদনের মাধ্যমে অযৌন জনন হতে পারে, আবার উদ্ভিদের দেহের অঙ্গের মাধ্যমেও কি হতে পারে, অযৌন জনন হতে পারে। তো অযৌন জননের দুইটা প্রকারভেদ আমরা দেখলাম। এখন একটু দেখব কিভাবে, আগে দেখবো আমরা স্পোরের মাধ্যমে কিভাবে প্রজননটা হয়, এরপর আমরা দেখবো কিভাবে অঙ্গজ জননের মাধ্যমে অযৌন প্রজননটা হয়। তো আসো দেখি স্পোরের মাধ্যমে কিভাবে অযৌন প্রজনন হয়। তো দেখো, স্পোর উৎপাদন। ঠিক আছে, স্পোর উৎপাদন, স্পোর মানে অলরেডি আমি কি বলেছিলাম, স্পোর শব্দের আরেকটা নাম কি, অণুবীজ। ঠিক আছে, তো উদ্ভিদের দেহের কিছু কোষ রূপান্তরিত হয়ে একটা থলির মতো গঠন সৃষ্টি করে। ঠিক আছে, কি বললাম, উদ্ভিদ দেহের কিছু কোষ রূপান্তরিত হয়ে একটা থলির মতো গঠন তৈরি করে। ঠিক আছে, এই থলির ভেতরেই কি তৈরি হয়, এই থলির ভেতরেই তৈরি হয় হচ্ছে স্পোর বা অণুবীজ। কি তৈরি হয়, অনেক অনেক স্পোর বা অণুবীজ তৈরি হয়। তো যেই থলিতে অনেক অনেক স্পোর বা অণুবীজ তৈরি হচ্ছে, সেই থলিটাকে আমরা কি বলি, রেণু থলি। কি বলি, রেণু থলি। রেণু তৈরি হয় যেই থলিতে, তার নাম কি, রেণু থলি। রেণুর আরেক নাম যেহেতু অণুবীজ, তাই এই থলির আরেকটা নাম কি, অণুবীজ থলি। আরেকটা নাম কি, অণুবীজ থলি। ঠিক আছে, তোমরা আরেকটা ইংরেজি নামও জেনে রাখতে পারো, যেহেতু স্পোর তৈরি হচ্ছে, এটার আরেকটা নাম স্পোরাঞ্জিয়াম। আরেকটা নাম কি, স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, এই স্পোরাঞ্জিয়াম শব্দটা তোমাদের বইয়ে নাই, এটা আরেকটু বড় হইলে তোমরা জানতে পারবা, তারপরেও এখন জেনে রাখতে পারো। ঠিক আছে, এখন এক্সট্রা যারা জেনে রাখতে চাও তারা জেনে রাখতে পারো। তাহলে দেখো, যেই থলির ভেতরে স্পোর বা রেণু তৈরি হলো, তার নাম কি, রেণু থলি। তার নাম কি, রেণু থলি বা স্পোরাঞ্জিয়াম বা কি বললাম, অণুবীজ থলি। এই যে ভেতরে ছোট ছোট দেখিয়েছি, এগুলা কি, এগুলা হচ্ছে আসলে স্পোর বা অণুবীজ। এগুলা কি, স্পোর বা অণুবীজ, বা আমরা কি বলতে পারি বলতো, রেণু। ঠিক আছে, এটাই হচ্ছে কি। তো দেখো, ফার্স্টে আমাদের কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে স্পোর উৎপাদন। তো এইটা স্পোর উৎপাদন বোঝার জন্য ফার্স্টে আমাদেরকে অণুবীজ থলিটা বুঝতে হবে। তো সেটা আমরা বললাম যে উদ্ভিদের দেহের কিছু কোষ রূপান্তরিত হয়ে একটা থলির মতো গঠন তৈরি করে। এই থলিটাকে আমরা বলি রেণু থলি বা অণুবীজ থলি বা স্পোরাঞ্জিয়াম। এই রেণু থলি বা অণুবীজ থলি বা স্পোরাঞ্জিয়াম নামক থলির ভেতরে কি তৈরি হবে, স্পোর তৈরি হবে। ঠিক আছে, তো এখন দেখো, এই অণুবীজ থলি তো বুঝলাম, এরপর দেখো রেণু থলি বা অণুবীজ থলির ভেতরে যে স্পোর তৈরি হয় বা যে অণুবীজ তৈরি হয়, সেগুলো তো নর্মাল অণুবীজ বা স্পোর। কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে এই রেণু থলি বা অণুবীজ থলির ভেতরে অণুবীজ তৈরি হয় না। কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে অণুবীজ থলির ভেতরে কি তৈরি হয় না, অণুবীজ তৈরি হয় না, অণুবীজ থলির বাহিরে অণুবীজ তৈরি হয়। যেরকম এই ছবিটার দিকে একটু তাকাও, এই ছবিটার দিকে একটু পরে আসো, এখানে একটু বুঝাই বলি। ধরে নাও এটা একটা অণুবীজ থলি, কিন্তু এর ভেতরে কোনো অণুবীজ তৈরি হয় নাই। অণুবীজটা তৈরি হয়েছে কোথায়, বাইরে। ঠিক আছে, এখানে ধরে যে বাইরে এইভাবে কি তৈরি হয়েছে, অণুবীজ তৈরি হয়েছে। এগুলা কি, এক একটা অণুবীজ। ঠিক আছে, এগুলা কি এক একটা অণুবীজ। ঠিক আছে, এইগুলা হচ্ছে এক একটা অণুবীজ। তো দেখো, অণুবীজটা কি থলির ভেতরে তৈরি হয়েছে না বাহিরে তৈরি হয়েছে, এই ছবিটাতে অণুবীজগুলা কি থলির ভেতরে তৈরি হয়েছে না বাইরে তৈরি হয়েছে, একটু কমেন্টে জানাও। এই ছবিটায় কি দেখতে পাচ্ছ, অণুবীজগুলা বা স্পোরগুলা বা রেণুগুলা কি থলির ভেতরে তৈরি হয়েছে না বাহিরে তৈরি হয়েছে, একটু কমেন্টে জানাও তো ভাইয়াপুরা একটু জানাও। আউটসাইড, আরিয়ান, নাবিহা, মাইশা, উদয়, অহনা, তাসনিম, মুনতাকা, নাজিব, নানজিবা, পল্লব, তানজিম, উদয়। ওকে, ভেরি গুড, বাইরে তৈরি হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো। তো কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে অণুবীজ বা স্পোরটা রেণুথলির ভেতরে তৈরি না হয় না, বা অর্থাৎ অণুবীজ থলির ভেতরে তৈরি হয় না, বাহিরে তৈরি হয়। এই ধরনের অণুবীজকে আমরা কি বলি জানো, এই ধরনের অণুবীজকে আমরা বলি বহি অণুবীজ। এই অণুবীজগুলাকে আমরা কি নাম দেই, এই অণুবীজগুলাকে আমরা সাধারণ অণুবীজ বলি না, কি বলি, বহি অণুবীজ। যেহেতু বাহিরে তৈরি হয়েছে, তাই এদের নাম আমরা কি দেই, বহি অণুবীজ। কি বলি এদেরকে, বহি অণুবীজ বলি। তো বিভিন্ন ধরনের বহি অণুবীজ আছে, এর মধ্যে কিছু বহি অণুবীজকে নামকরণ করা হয়েছে কি হিসেবে জানো, কিছু বহি অণুবীজকে নামকরণ করা হয়েছে কনিডিয়া হিসেবে। কি হিসেবে, কনিডিয়াম। কিছু বহি অণুজীবকে, বিশেষ ধরনের বহি অণুবীজকে কি বলা হয়, বারবার আমি অণুজীব বলে ফেলছি, অণুজীব না কিন্তু, অণুবীজ। ঠিক আছে, কিছু বহি অণুবীজকে কি বলা হয়, বা বহি স্পোরকে কি বলা হয়, কনিডিয়াম বলা হয়। এই কনিডিয়াম বলতে একটা অণুবীজকে বোঝায়। ঠিক আছে, কনিডিয়াম, একটু শব্দটা খেয়াল করো, আমি লিখছি এখানে একটু, কনিডিয়াম।
কনিডিয়াম, এটা হচ্ছে এক বচন, ঠিক আছে? এক বচনে আমরা কি বলি? কনিডিয়াম, ঠিক আছে? এক বচনে কি বলি? কনিডিয়াম। কনিডিয়াম শব্দটা হচ্ছে এক বচন, সিঙ্গুলার, ঠিক আছে? কনিডিয়াম শব্দটা হচ্ছে সিঙ্গুলার, এক বচন। তো প্লুরাল, অনেকগুলা যদি রেণু তৈরি হয়, এখানে যেমন অনেকগুলো অনুবিজ তৈরি হয়েছে না, অনেকগুলা বহি অনুবিজ তৈরি হয়েছে না, এরকম প্লুরাল হইলে আমরা কি লিখি জানো? প্লুরাল হইলে আমরা বলি কনিডিয়া। প্লুরাল হইলে কি বলি? কনিডিয়া। প্লুরাল হলে আমরা কি বলি? কনিডিয়া। এটা হচ্ছে কি? কনিডিয়া। তাহলে কি? কনিডিয়াটা হচ্ছে বহুবচন, ঠিক আছে? কনিডিয়া শব্দটা মনে রাখবে, এটা দ্বারা কি বোঝায়? বহুবচনকে বোঝায়। তোমরা অনেকেই কনফিউজড হও যে কোনটা কনিডিয়া কোনটা কনিডিয়াম, দুইটা একই জিনিস। এক বচনে একটা থাকলে বলি কনিডিয়াম, অনেকগুলা থাকলে বলি কনিডিয়া। তো এখন দেখো আমি পুরো জিনিসটা আরেকবার একটু সামারাইজ করি, আরেকবার একটু রিপিট করি, ঠিক আছে ভাইয়া? দেহকোষ পরিবর্তিত হয়ে কিভাবে অণুবীজবাহী থলির সৃষ্টি হয়? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। ভাইয়া এই যে মুনিমুল হক শিহাব, দেহকোষে মিওসিস হয়, মিওসিস প্রক্রিয়ায় দেহকোষ রূপান্তরিত হয়ে থলির মতো গঠন তৈরি হয়, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম। ব্যাকটেরিয়াম একটা হচ্ছে, একটা অণু থাকলে আমরা বলি ব্যাকটেরিয়াম, অনেকগুলো একসাথে থাকে তাই আমরা বলি ব্যাকটেরিয়া, ঠিক আছে? ওকে, এখন তাহলে একটু দেখো, একটু খেয়াল করো, স্প্যামিং একটু পরে, সরি কমেন্ট একটু পরে করো, এদিকে একটু খেয়াল করো, আরেকবার একটু রিপিট করি, ঠিক আছে? তো দেখো, উদ্ভিদের দেহের কিছু কোষ রূপান্তরিত হয়ে একটা থলির মতো গঠন সৃষ্টি করে। সেই থলিটাকে আমরা কি বলি? রেণুথলি বা অণুবীজ থলি বা স্পোরাঞ্জিয়াম। এই থলির ভেতরে কি তৈরি হয়? রেণু বা স্পোর বা অণুবীজ তৈরি হয়, ঠিক আছে? কিছু কিছু উদ্ভিদে দেখা যায় যে রেণুথলি বা অণুবীজ থলির ভেতরে অণুবীজ তৈরি না হয়ে অণুবীজ থলির বাহিরে অণুবীজ তৈরি হয়। এই অণুবীজ থলির বাহিরে তৈরি হওয়া অণুবীজগুলোকে আমরা কি বলি? বহি অণুবীজ বলছি। এই বহি অণুবীজগুলোর মধ্যে কিছু কিছু বহি অণুবীজকে আমরা কি নাম দিয়ে থাকি? কনিডিয়াম নাম দিয়ে থাকি, ঠিক আছে? তো কনিডিয়াম কি? একটা বহি অণুবীজ থাকলে বলি কনিডিয়াম। যদি অনেকগুলা বহি অণুবীজ থাকে, অর্থাৎ যদি প্লুরাল থাকে, বহু বচনে যদি থাকে, তাহলে আমরা শব্দটাকে কিভাবে লিখি? কনিডিয়া হিসেবে লিখি। এই পর্যন্ত তো ক্লিয়ার? তো এখন এদিকে একটু খেয়াল করো, এখন তাহলে এদিকে একটু খেয়াল করো, কি বলেছে? দুটো ইনফরমেশন আমরা একটু এমসিকিউর জন্য মনে রাখবো, সেটা হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম জাতীয় ছত্রাক কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে কনিডিয়া সৃষ্টি করে কে? পেনিসিলিয়াম। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। পেনিসিলিয়াম জাতীয় ছত্রাক কিভাবে বংশবৃদ্ধি করে? কনিডিয়া সৃষ্টির মাধ্যমে। অথবা তোমাকে জিজ্ঞাসা করবে নিচের কোনটি কনিডিয়া সৃষ্টির মাধ্যমে তৈরি করে, বংশবৃদ্ধি করে বা অজনন প্রজনন ঘটায়? আনসার কি হবে? পেনিসিলিয়াম। একদম স্পেসিফাই করে দিল, বহি অণুবীজ তৈরির মাধ্যমে। অপশনের সময় কনিডিয়া না থেকে বহি অণুবীজ কথাটাও থাকতে পারে। এখন দেখো, আরেকটা কথা বলা হয়েছে কি? মিউকর। মিউকর এর ক্ষেত্রে কি তৈরি হয়? অণুবীজ তৈরি হয়, অসংখ্য অণুবীজ তৈরি হয়, ঠিক আছে? মিউকরে কি হয়? অসংখ্য অণুবীজ তৈরি হয়। এই যে আমরা বললাম না, রেণুথলির ভেতরে অনেকগুলা করে অণুবীজ তৈরি হবে, তো একটা রেণুথলিতে বেশিরভাগ সময় দেখা যায় একটা রেণুথলিতে অনেকগুলা রেণু বা অণুবীজ তৈরি হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা রেণুথলি বা একটা অণুবীজ থলিতে একটা মাত্র অণুবীজ তৈরি হতে পারে, এরকমও ঘটনা দেখা যায়। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? ওকে। মিউকর ও ছত্রাক, মিউকর ও ছত্রাক এগুলো সবই ছত্রাক, বুঝেছেন? মিউকর, ফিউসেরিয়া, সার্গেসাম এগুলো সবই ছত্রাক। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, ওই থলির মধ্যে কেন স্পোর তৈরি হবে? উদ্ভিদ কোষের কোন কোষগুলো স্পোর হিসেবে রূপান্তরিত হবে? ওই কোষগুলোকে কেন কনিডিয়া বলে? আচ্ছা, তোমার প্রশ্নগুলো খুবই স্পষ্ট যে ওই থলির মধ্যেই কেন স্পোর তৈরি হবে। এখন একটা সিম্পল, তুমি আমাকে আগে এইটা বোঝার জন্য তোমার শরীর থেকে একটা প্রশ্নের আনসার দাও। এই যে আমাদের চোখ, চোখ বাদ দাও, আমাদের হাত, ঠিক আছে? এই হাতটা এখানেই কেন? এই হাতটা এখানে তৈরি না হয়ে তো আরেকটু নিচেও তৈরি হতে পারতো। এখানে কাঠ তৈরি, এখান থেকে হাত বের হয়েছে না? এখানেই কেন হাত আছে? এখান থেকেও তো হাত বের হতে পারতো, এটা হয় নাই কেন? ঠিক আছে আদিত্য পাল, তোমার কোন মেসেজে রিপ্লাই দিইনি? তুমি কি জিজ্ঞাসা করেছো? ঠিক আছে, প্রত্যয় কিভাবে ভালো বোঝাতে পারি? নিজে ভালো বুঝেছি, মনোযোগ দিয়ে আগে ক্লাস করেছি যখন স্টুডেন্ট ছিলাম, এই জন্য এখন ভালো বোঝাইতে পারি। এখন বিষয়টা বুঝো, তোমার আমার হাত এখান থেকে কেন তৈরি হয়েছে আর নিচ থেকে কেন তৈরি হয় নাই? কারণ এখানকার কোষগুলা হাত তৈরি করার জন্য বিশেষায়িত ছিল, অনেকটা এরকমই। তো সব কোষ থেকেই তো আর রেণু তৈরি হবে না, সব কোষ থেকেই তো আর রেণুথলি তৈরি হবে না। কোনো না কোনো কোষকে তো রেণুথলিতে পরিণত হতেই হবে, যেহেতু সে অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করবে। তো এটা হচ্ছে স্টেম সেল। এটা একটু বড় হইলে তোমরা শিখবে, এত ছোট ক্লাসে এত কথা বলা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। কি মাহি, তোমার কিসের রিপ্লাই দিব? তুমি তো কোশ্চেন তো কিছু করো নাই, জাস্ট লিখে রেখেছো রিপ্লাই দেন। ভাইয়া কি কোশ্চেন তোমাদের?
আচ্ছা, অণুবীজের ইংলিশ তো অলরেডি লিখেই দিয়েছি, স্পোর। স্পোর ইংরেজিতে SPORE, স্পোর। ঠিক আছে, এইটাই ইংরেজি, স্পোর। ঠিক আছে, আচ্ছা এখন একটু সামনে যাই আমরা। এখন একটু দেখো, এটা কুইজ আছে তোমাদের জন্য, একদম রেডিমেড কুইজ, খুবই ইজি, ঝটপট আনসার করে ফেলো। দেখো কি বলেছে, দেখো কি বলেছে, কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি? ঠিক আছে সাজ্জাদ, কেমন আছি সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি পড়া বুঝতেছো কিনা, মনোযোগ দিয়ে ক্লাস করো। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয়। ঠিক আছে, দেখো কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি? লাস্ট 5 সেকেন্ডস, আমরা ক্লোজ করে দিব পোলটা। সবাই ঝটপট আনসার দিয়ে ফেলো, ভুল করো না। 5 4 3 2 1 ক্লোজ। আচ্ছা, তো দেখো খুবই ইজি, কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে হচ্ছে পেনিসিলিয়াম, আমরা মাত্রই পড়েছি তাই না? তো এখানে তোমরা 82% স্টুডেন্টই সঠিক উত্তর দিয়েছো, কারণ কোশ্চেনটা খুবই ইজি ছিল। তো আমরা একটু লিডার বোর্ডটা দেখে ফেলবো। ওকে, লিডার বোর্ডটা যদি আমরা একটু দেখি, সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়েছে মনিমুল হক শিহাব, কংগ্রাচুলেশনস শিহাব। এরপর আছে সায়ন, আছে ইরফান, আদ্রিতা, সাদ চৌধুরী, এরপর আছে ফাহিম, ওয়াফিক, নাহিন, নির্জনধর, নিহাল। কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আসো আমরা একটু এরপরে খেয়াল করি, আরেকটা কুইজ আছে, এইবার একটু ভালো করে আনসার করো, এইবার যাতে 100% হয়। দেখো খুবই ইজি, কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলির মধ্যে তৈরি হয়? কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ তৈরি হয়? থলির মধ্যে অসংখ্য অণুবীজ তৈরি হয় কোন উদ্ভিদে? এটা যাতে 100% হয়, কেউ ভুল করো না, কেউ ভুল করো না, বলতে বলতেও অনেকজন ভুল করে ফেলছো। ঠিক আছে, আচ্ছা কেউ ভুল করো না, বলতে বলতেও ভুল করে ফেলছো, ভুল করো না। বাকি যারা আছো দ্রুত সঠিক উত্তরটা দেখাও। ঠিক আছে, রেণুথলি মানুষের শরীরে থাকবে কেন রে পাগলা? মানুষ তো উন্নত জীব, উন্নত জীবে তো যৌন প্রজনন হয়, মানুষের যৌন প্রজনন হয়, মানুষের কোনো অযৌন প্রজনন হয় না, বুঝেছো? এই রেণুথলি থাকা অর্থাৎ এই স্পোর তৈরি হওয়া তো অনুন্নত অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবের বৈশিষ্ট্য। ঠিক আছে, পেনিসিলিয়ামের সাথে কনিডিয়ার সম্পর্ক কি? পেনিসিলিয়াম নামক ছত্রাকে কনিডিয়া তৈরি হয়, সম্পর্কের কিছু নাই, ওর শরীরেই তৈরি হবে। লিডার বোর্ড আসে না, লিডার বোর্ড তো এসেছিল, লিডার বোর্ড আগেরটা পাবলিশ হয় না হইলে আরেকবার রিপাবলিশ করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো এইটার আর 3 সেকেন্ড সময় দিব, 3 2 1 ক্লোজ। ওকে, এটাতে তোমরা মাত্র 68% স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছো, এটাতেও তোমাদের পারা উচিত ছিল। দেখো কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলির মধ্যে তৈরি হবে? অসংখ্য অণুবীজ তৈরি করে কি? আমরা মাত্রই দেখেছিলাম মিউকর। সো কারেক্ট আনসার হবে হচ্ছে অপশন এ, মিউকর। ঠিক আছে, আমরা এখন একটু লিডার বোর্ডটা দেখব। উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর পার্থক্য কি? অনেক পার্থক্য আছে, বলছি। সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়ে লিডার বোর্ডের টপে আছে নির্জনধর, এরপর আছে ইয়াফেজ আহমেদ, তকি, নাহিন, রাফি, নিহাল, আসলান, আদিবা, নুসরাত। এরপর 10th পজিশনে আছে হচ্ছে শিহাব। কংগ্রেচুলেশনস তোমাদের সবাইকে, এবং এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকেও অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, কে যেন একটা প্রশ্ন করলাম, নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণীর জীবের মধ্যে পার্থক্যটা কি? দেখো এই যে আমরা কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি, তাই না? কিন্তু তুমি গরু, ছাগল, হাঁস, মুরগির কথা চিন্তা করো তো, ওরা কি আমাদের মতো সবকিছু করতে পারছে? আমরা এই যে পৃথিবীকে প্রায় দখল করে নিয়েছি, গরু, ছাগল, হাঁস, মুরগি কি পৃথিবীকে দখল করে নিয়েছে? নেয় নাই। কেন নেয় নাই? কারণ ওদের কিছু বৈশিষ্ট্যের, মানে ওদের স্বাভাবিক বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ সব বৈশিষ্ট্যই আছে, কিন্তু ওদের চেয়ে আমরা উন্নত, কারণ আমাদের ওদের চেয়ে আরো বেশি এনরিচড বা উন্নত কিছু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে যে সকল উদ্ভিদের ক্ষেত্রেও যদি আমরা বলি, উদ্ভিদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে। যে সকল উদ্ভিদের অধিক উন্নত বৈশিষ্ট্য থাকে তাদেরকে আমরা বলি উচ্চ শ্রেণীর উদ্ভিদ, আর যে সকল উদ্ভিদ বা জীবের বৈশিষ্ট্য অপেক্ষাকৃত কম উন্নত বা অনুন্নত বৈশিষ্ট্য তাদেরকে আমরা বলি নিম্ন শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে, তো এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, অ্যামিবা, এরা বেশি উন্নত নাকি একটা তাল গাছ বেশি উন্নত বা একটা আম গাছ বেশি উন্নত? কি মনে করো? অবশ্যই একটা আম গাছ বেশি উন্নত ভাইরাস ব্যাকটেরিয়ার চেয়ে। তো বিষয়টা এরকমই। ঠিক আছে, ওকে ওকে, এখন আসো, এখন সামনে যাই। অঙ্গজ প্রজনন আমরা পড়েছিলাম, অযৌন প্রজনন দুইটা পদ্ধতিতে হয়, একটা স্পোর সৃষ্টির মাধ্যমে, একটা অঙ্গজ প্রজননের মাধ্যমে। তো স্পোর সৃষ্টির মাধ্যমে কিভাবে হয় সেটা আমরা অলরেডি দেখেছি, এখন আমরা দেখব হচ্ছে অঙ্গজ প্রজনন। ঠিক আছে, তো এখন দেখো, তার আগে আরেকটা কথা বলে দিই, এই যে যে আমাদের স্পোর তৈরি হচ্ছিল না বারবার, ধরে নাও এটা একটা স্পোর, এটা কি একটা স্পোর,
এই এই স্পোরের কোষটা এরপর বারবার বিভাজিত হবে, স্পোরের কোষগুলা কি হবে, বিভাজিত হতে থাকবে। তো বিভাজিত হয়ে হয়ে কি হবে, পূর্ণাঙ্গ অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি করবে, টিস্যু মিলে অঙ্গ, এভাবেই নতুন জীবের আত্মপ্রকাশ ঘটবে। বুঝতে পেরেছো? আর যদি নিম্ন শ্রেণীর হয়, অঙ্গই থাকবে না, দেখা গেল এক কোষী বা বহু তোমার অল্প কিছু কোষ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? ওকে ওকে, হ্যাপ্লয়েড তৈরি হবে, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পোর হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, স্পোর হ্যাপ্লয়েড হয়। নিম্ন শ্রেণীর প্রাণী কারা? এই মানুষের চেয়ে গরু নিম্ন শ্রেণী। সহজ করে দেওয়া হলো, গরুর চেয়ে এই যে স্তন্যপায়ীর চেয়ে যারা মাছ, তারা আরো নিম্ন শ্রেণী। ঠিক আছে, আমি যদি একটু বুঝাই বলি, দেখো মানুষের চেয়ে দেখো পাখির চেয়ে মানুষ উন্নত, আবার সরীসৃপ যারা আছে তাদের চেয়ে পাখিরা উন্নত, আবার দেখা যায় ব্যাঙের চেয়ে আবার সরীসৃপেরা উন্নত। অর্থাৎ তাহলে অনুন্নত প্রাণী কারা? মানুষের চেয়ে অনুন্নত ব্যাঙ, মানুষের চেয়ে অনুন্নত বা মানুষের চেয়ে নিম্ন শ্রেণীর কারা? তোমার হচ্ছে ইয়েরা, তোমার হচ্ছে কি বলবো, পাখিরা, বা হচ্ছে মানুষের চেয়ে নিম্ন শ্রেণীর কারা আছে? কুমিররা আছে, টিকটিকি আছে, সাপ আছে, ব্যাঙ আছে, মাছেরা আছে, এরা সব নিম্ন শ্রেণীর, আমরা সবাই উচ্চ শ্রেণী। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এখন আসো, হ্যাঁ তেলাপোকার চেয়ে অবশ্যই পাখি উন্নত, পাখির তুলনায় তেলাপোকা নিম্ন শ্রেণীর। বুঝতে পেরেছো? আচ্ছা এখন আসি, অঙ্গজ জনন কিভাবে হচ্ছে। অঙ্গজ জননের বিষয়টা আমরা যদি একটু দেখি, কোন ধরনের জনন কোষ সৃষ্টি করবে না। দেখো অঙ্গজ প্রজনন এটা কি অযৌন পদ্ধতি না? তো অযৌন পদ্ধতিতে কি জনন কোষ সৃষ্টি হবে? হবে না। সো অলরেডি আমরা দেখে নিলাম জনন কোষ সৃষ্টি না করে অঙ্গজ জনন হবে। এখন কথা হচ্ছে জনন কোষ সৃষ্টি তো হবে না, তাইলে তো অযৌন, কিন্তু অযৌন তো আবার দুই ভাবে হয়, একটা স্পোরের মাধ্যমে, একটা অঙ্গজ। তো স্পোরের মাধ্যমে তো হয়েই গিয়েছে, স্পোর তৈরি হলে তো আর সেটা অঙ্গজ হবে না। তো এই জন্য বলে দিয়েছে কোন ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে অথবা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকেই অঙ্গজ জনন বলে। কতগুলো পয়েন্ট আছে একটু খেয়াল করো। কোন ধরনের রেণু তৈরি হবে না, জনন কোষও তৈরি হবে না। জনন কোষ তৈরি হলে তো যৌন জননী হইতো, রেণু তৈরি হলে তো স্পোরের মাধ্যমেই হইতো, তাহলে তো আর অঙ্গজ হইতো না। তো এই জন্যই বলা হচ্ছে কোন ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে অথবা রূপান্তরিত হয়ে যে জনন সম্পন্ন হয় সেটাকেই বলা হচ্ছে কি, সেটাকেই বলা হচ্ছে অঙ্গজ প্রজনন। ঠিক আছে রামিসা, তুমি কি মানে জিজ্ঞাসা করতেছো? ঠিক আছে, কি মানে, একটা সিম্পল ওয়ার্ড লিখে রাখো যে মানে, এরকম তো না, তোমার প্রশ্ন থাকলে স্পষ্ট করে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো অঙ্গজ জনন তাহলে কি, এটা কেন অযৌন রেণু তৈরি হবে না? রেণু তৈরি হলে তো স্পোর উৎপাদনের মাধ্যমে ওই স্পোর শ্রেণীর মধ্যে পড়ে যেত। ঠিক আছে, স্পোরের মাধ্যমে জনন হইতো, সেটা তো আর অঙ্গজ না। আবার জনন কোষ সৃষ্টি হলে তো সেটা যৌন প্রজনন হইতো, তাহলে তার অযৌন থাকতো না। তো জনন কোষ সৃষ্টি হবে না, আবার একই সাথে রেণু বা স্পোরও সৃষ্টি হবে না। কিভাবে তাহলে প্রজননটা হবে? প্রজননটা হবে দেহের কোনো অংশ, একটা গাছের দেহের কোনো অংশ খণ্ডিত হয়ে বা আলাদা হয়ে গিয়ে নতুন গাছ হিসেবে আত্মপ্রকাশ করবে, অথবা একটা গাছের কোনো অংশ রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে নতুন গাছ হিসেবে আত্মপ্রকাশ করবে। এই পদ্ধতিকে আমরা কি বলছি? অঙ্গজ জনন। কারণ জনন মানে কি, নিজের প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করা, নিজের মতো আরেকটা জীব সৃষ্টি করা। তো একটা গাছ থেকে আরেকটা গাছ তৈরি হবে। ঠিক আছে, একটা গাছ থেকে আরেকটা গাছ সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো তাহলে? অঙ্গজ জনন বলবো। কিভাবে? অঙ্গের মাধ্যমে। ধরো একটা গাছের ডাল কেটে নিয়ে তুমি মাটিতে লাগাই দিলা, ওই ডালটাই আবার নতুন গাছ হিসেবে আত্মপ্রকাশ করলো, এইটাই কি একটা অঙ্গজ প্রজনন। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন দেখো এই অঙ্গজ প্রজনন দুই রকম হতে পারে, একটা প্রাকৃতিক অঙ্গজ প্রজনন আর একটা কৃত্রিম অঙ্গজ প্রজনন। তো প্রাকৃতিক অঙ্গজ প্রজনন নাম শুনেই বুঝতে পারতেছো কিভাবে হবে, প্রাকৃতিক ভাবে হবে, এর ওপর মানুষের কোনো হাত থাকবে না। আর কৃত্রিম অঙ্গজ প্রজনন এটা কিভাবে, এটা কিন্তু মানুষের দ্বারা হবে। কি করবে? মানব সৃষ্ট কারণে। এই কৃত্রিম অঙ্গজ প্রজনন কিভাবে হবে? মানব সৃষ্ট কারণে, মানুষ এটাতে ভূমিকা রাখবে। ঠিক আছে, এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমরা ডিটেইলে সবটাই বলবো। তো আরেকবার একটু খেয়াল করো, সংজ্ঞাটা ভালো করে বুঝো। শাহানুর ভাইয়া, পাথরকুচি কি প্রজনন, পাথরকুচির প্রজনন কি অঙ্গজ? অবশ্যই পাথরকুচির প্রজনন অঙ্গজ, আমরা সামনে বলবো। আচ্ছা নওরিন ভাইয়া, সকল প্রাণী কি তার থেকে নিম্ন শ্রেণীর জীব, কি বলেছ, সকল প্রাণী কি তার থেকে নিম্ন শ্রেণীর জীব খায়? যদি হ্যাঁ হয় তাহলে বাঘ কি মানুষের থেকে, এরকম কোনো হিসাব না যে নিম্ন শ্রেণীরই খাওয়া লাগবে, এরকম কোনো সিস্টেম নেই। ঠিক আছে, মানুষের চেয়ে উন্নত কোনো প্রাণী নাই, মানুষের চেয়ে উন্নত কোনো প্রাণী নাই, এর জন্য মানুষকে তার চেয়ে নিম্ন শ্রেণীর জীবই খাইতে হয়। কিন্তু অন্যান্য জীবের ক্ষেত্রে এরকম কোনো ফিক্সড নিয়ম নাই।
অন্যান্য জীব যাকে পায় তাকেই খায়, আমরাও যাকে পাই তাকেই খাই, ব্যাপারটা এরকমই। কিন্তু আমাদের চেয়ে তো আর উন্নত কেউ নাই, যদি থাকতো তাহলে তাকেও আমরা খাইতাম অথবা সে আমাদেরকে খেয়ে ফেলতো। ঠিক আছে, বিষয়টা এরকম। ওকে ওকে, মানুষ কিভাবে উন্নত শ্রেণীর? মানুষের সব রকম উন্নত বৈশিষ্ট্য আছে। ওকে, আচ্ছা এখন শোনো, এদিকে একটু বোঝার চেষ্টা করো, এদিকে যেটা বোঝাচ্ছি সেদিকে একটু খেয়াল করো। আচ্ছা একটু খেয়াল করো, কোন ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা রূপান্তরিত হয়ে যে জননটা হবে সেটা অঙ্গজ জনন। দুই ভাবে হতে পারে, একটা প্রাকৃতিক ভাবে, অর্থাৎ মানুষের কোনো হাত থাকবে না, আপনা আপনি দেহের কোনো অংশ খণ্ডিত হয়ে নতুন একটা গাছ বা জীবের সৃষ্টি হবে, অথবা দেহের কোনো অংশ চেঞ্জ হয়ে আপনা আপনি প্রাকৃতিকভাবে নতুন একটা গাছের বা জীবের সৃষ্টি হয়ে যাবে, সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ। আরেকটা হচ্ছে মানুষ বিভিন্ন তার জ্ঞান বুদ্ধি খাটিয়ে কি করবে, কোন একটা গাছের অংশ আলাদা করে নতুন একটা গাছ তৈরি করে ফেললো, সেটাকে আমরা কি বলবো, কৃত্রিম অঙ্গজ জনন। কিভাবে হয় না হয় ডিটেইলে আমরা একটু পরে পড়ছি। আসো ফার্স্টে আমরা প্রাকৃতিক অঙ্গজ জননটা একটু দেখে ফেলি। ঠিক আছে, তো দেখো কি বলেছে, প্রাকৃতিক অঙ্গজ জনন কি হচ্ছে এটাতে। ফার্স্টে দেখো বিভিন্নভাবে প্রাকৃতিক অঙ্গজ জনন হতে পারে। তো ব্রড হেডিংয়ে যদি আমরা বলি 4 ভাবে করা যেতে পারে। প্রাকৃতিক অঙ্গজ জনন কয় ভাবে করা যেতে পারে? 4 ভাবে করা যেতে পারে। ঠিক আছে, প্রাকৃতিক অঙ্গজ জনন 4 ভাবে করা যেতে পারে। এর মধ্যে একটু খেয়াল করো, এই যে প্রাকৃতিক অঙ্গজ জনন 4 ভাবে করা যেতে পারে, এই 4 ভাবেটা কি কি? প্রথম কথা হচ্ছে দেহের খণ্ডায়ন, প্রথমটা কি দেহের খণ্ডায়ন, দ্বিতীয় কথা হচ্ছে মূলের মাধ্যমে, তৃতীয় কথা হচ্ছে কাণ্ডের মাধ্যমে, চতুর্থ কথা হচ্ছে পাতার মাধ্যমে। অর্থাৎ 4টা ভাগে কি কি? ব্রড হেডিং, এটা কিন্তু রিটেনে আসে, আবার এমসিকিউ জিজ্ঞাসা করা হয়। তো প্রাকৃতিক অঙ্গজ জনন কিভাবে হয়? 4 ভাবে হইতে পারে। প্রথমটা বলা হচ্ছে দেহের খণ্ডকায়ন, মানে দেহের কোনো অংশ খণ্ডিত হয়ে গেলে প্রত্যেকটা খণ্ড আলাদা গাছ হিসেবে বা আলাদা জীব হিসেবে আত্মপ্রকাশ করবে। কিভাবে একটু বুঝিয়ে বলি। ধরে নাও এটা একটা জীব, ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে একটা জীব, এটা ধরো এরকম বহুকোষী একটা জীব। এই জীবের দেহে এই জীবের অংশগুলা খণ্ডিত হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। ধরে নাও এটা একটা খণ্ড, আমি যদি নাম্বারিং করি, আমি যদি বোঝানোর জন্য নাম্বারিং করি, ধরে নাও দেহের এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা আরেকটা খণ্ড, এটা আরেকটা খণ্ড, 4টা খণ্ড আমি দেখাইলাম। এই প্রত্যেকটা খণ্ড যদি আলাদা হয়ে যায়, এটা একটা জীব ছিল, এই জীবের প্রতিটা খণ্ড কি হয়ে গেল, পরবর্তী ধাপে দেখা গেল প্রতিটা খণ্ড কি হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে। ঠিক আছে, ধরে নাও এরকম একটা খণ্ড, এটা ধরো সেই 1 নম্বর খণ্ড, এটা ধরো আরেকটা খণ্ড, এটা ধরে নাও সেই 2 নম্বর খণ্ড, এই ধরে নাও হচ্ছে সেই 3 নম্বর খণ্ড, এই ধরে নাও সেই 4 নম্বর খণ্ড। তাহলে কি একটা জীব ছিল, জীবের দেহের প্রতিটা খণ্ড আলাদা হয়ে গিয়েছে, অর্থাৎ দেহ খণ্ডিত হয়ে গিয়েছে। এখন প্রতিটা খণ্ডই আস্তে আস্তে স্বতন্ত্র জীব হিসেবে আত্মপ্রকাশ করবে। তাহলে একটা জীব থেকে অনেকগুলো জীব তৈরি হয়ে গেল না? হুবহু একই রকম, এটাকে আমরা বলি খণ্ডকায়ন। দেখো ভেতরে কি বলেছে, দেহের খণ্ডকায়নের মাধ্যমে কিভাবে হবে? নিম্ন শ্রেণীর উদ্ভিদে, কাদের ক্ষেত্রে? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড, আই রিপিট, প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করতে পারবে। উদাহরণ কাদের ক্ষেত্রে এটা দেখা যায়? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্পাইরোগাইরা, মিউকর। কাদের ক্ষেত্রে? স্পাইরোগাইরা, মিউকর, এদের ক্ষেত্রে দেখা যায় দেহের কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটা খণ্ড কি হিসেবে আত্মপ্রকাশ করবে? স্বাধীন উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। কথা ক্লিয়ার? দেহের খণ্ডকায়ন আমরা বুঝেছি। এরপর বাকি 3টা কি? মূলের মাধ্যমেও নতুন উদ্ভিদের বা নতুন জীবের সৃষ্টি হতে পারে, গাছের ক্ষেত্রে কাণ্ডের মাধ্যমেও আবার কি নতুন জীবের সৃষ্টি হতে পারে, পাতার মাধ্যমে হতে পারে। কোনটা কিভাবে হয় আসো দেখে নিই। যদি আমরা মূলের মাধ্যমে চিন্তা করি, দেখো কিছু কিছু উদ্ভিদের মূল থেকে দেখা যায় নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। কোন কোন সেই উদ্ভিদ? হতে পারে পটলের ক্ষেত্রে, সেগুনের ক্ষেত্রে, মিষ্টি আলুতে। ঠিক আছে, এদের মূলটা কি হয়? নতুন উদ্ভিদের জন্ম দেয়। ধরে নাও এটা একটা গাছের মূল, ধরে নাও কোনোভাবে এরকম মূল, এই মূলটা আস্তে আস্তে কি হবে? বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা অংশ আলাদা হয়ে যাবে। ধরো মূল থেকে এই অংশটা আলাদা হয়ে গেল, তো এই যে আলাদা হওয়া অংশ, এইটাই আস্তে আস্তে নতুন একটা গাছের তৈরি করে ফেলবে, আস্তে আস্তে নতুন একটা স্বতন্ত্র উদ্ভিদের জন্ম দিবে। ঠিক আছে, তাহলে গাছের মূল আলাদা হয়ে নতুন একটা উদ্ভিদের জন্ম দিল। তাহলে কি মূল থেকে নতুন উদ্ভিদ তৈরি হলো না? তাহলে দেহের অঙ্গের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হলো না? সো এটা একটা অঙ্গজ প্রজনন পদ্ধতি। সো এটাই বলেছে, দেখো কোন কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে পারে। এক্সাম্পল কি? পটল, সেগুন, মিষ্টি আলু। ঠিক আছে, পটল, সেগুন, মিষ্টি আলু। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার।
আচ্ছা, না আমাদের হাত কেটে গেলে নতুন জীব হবে না তো, আমাদের হাত কেটে গেলে আমরা ব্যথাই পাবো, কোনো লাভের লাভ কোনো কিছু হবে না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কৃত্রিম অঙ্গজ প্রজনন সেটা আমরা পরে দেখতেছি। আমরা এখন প্রাকৃতিক সেগুন গাছ, সেগুন কাঠ নাম শুনেছো না? এই সেগুন কাঠের, সেগুন গাছের মূল থেকে নতুন গাছ তৈরি হয়। ঠিক আছে, প্রাকৃতিক ভাবেই। এরপর আসো কাণ্ড রূপান্তরিত হয়ে কিভাবে তৈরি করে, নতুন জীব তৈরি করে। দেখো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, কিভাবে অঙ্গজ প্রজনন হয়, একটু খেয়াল করো। ফার্স্টে দেখো বলা আছে টিউবার। ফার্স্টে কি বলেছে? টিউবার। টিউবার জিনিসটা কি? দেখো টিউবার জিনিসটা কি বুঝিয়ে বলেছে, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে তোমাদের বইয়ের ভাষায় সব। দেখো কিছু কিছু উদ্ভিদের মাটির নিচের শাখা, কিছু কিছু উদ্ভিদের মাটির নিচের শাখার যে অগ্রভাগ, মাটির নিচের শাখার অগ্রভাগে কি হয়? খাদ্য, খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যায়, ফুলে যায়। কি হয়ে যায়? স্ফীত হয়ে ফুলে যায়। এর ফলে যে কন্দটা সৃষ্টি হয় তাদেরকে আমরা কি বলি? টিউবার বলি। তাদেরকে আমরা কি বলি? টিউবার বলি। অর্থাৎ আমরা যদি একটু বুঝিয়ে বলি, কোথায় বোঝাবো কোথায় বোঝাবো, ধরো এখানে একটু যদি বলি, ধরো এটা একটা মাটি, এটা ধরো মাটি, এর উপরে ধরো গাছ আছে, এর উপরে ধরো গাছটা আছে, পাতা টাতা কাণ্ড টাণ্ড আছে। কাণ্ডের একটা অংশ মাটির নিচে এসে ফুলে গেছে, কাণ্ডের একটা অংশ মাটির নিচে এসে কি হয়েছে? ফুলে গেছে। এই ফুলে যাওয়া অংশটা কি কেন ফুলে গেছে? খাদ্য সঞ্চয়ের ফলে। কিসের কারণে ফুলে গেছে? এই যে বললাম খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে গেছে। ঠিক আছে, এই খাদ্য সঞ্চয়ের কারণে যে ফুলে যাওয়া বা স্ফীত হওয়া, স্ফীত হয়ে যে ফোলা অংশটা তৈরি করলো, এর নামই আমরা কি দিচ্ছি? টিউবার। এর নামই কি দিচ্ছি? টিউবার। ঠিক আছে, এই টিউবারটাই কি হিসেবে আত্মপ্রকাশ করবে? নতুন উদ্ভিদ হিসেবে। কিভাবে? যেমন উদাহরণ হচ্ছে আলু। আলুটা কি? আলু গাছের কাণ্ড, আলু গাছের কাণ্ড খাদ্য সঞ্চয় করে ফুলে যায়। ফুলে যাওয়ার পরে এটাকে আমরা আলু হিসেবে খাই। তো আলুর গায়ে দেখবা ছোট ছোট আবার কি তৈরি হয়? আলুর গায়ে দেখবা ছোট ছোট হচ্ছে আবার চোখের মতো অংশ তৈরি হয়। কি তৈরি হয়? ছোট ছোট চোখের মতো অংশ তৈরি হয়। চোখের মতো অংশ থেকে আস্তে আস্তে মুকুল বের হয়ে আসে, চোখের মতো অংশ থেকে মুকুল বের হয়ে আসে। এই জন্য দেখবা আলু মাটিতে রোপণ করলে সেখান থেকে আবার আলু গাছ বের হয়, কারণ ওর ভেতরে অলরেডি মুকুল তৈরি হয়ে আছে, সেই মুকুল থেকে নতুন গাছ সৃষ্টি হবে। ঠিক আছে, কন্দর কি? কাণ্ড ফুলে গেলে সেটাকে বলা হয় কন্দ। ঠিক আছে, টিউবার শব্দের আরেকটা দেখো ফোলা কাণ্ড, কাণ্ড ফুলে গেলে সেটাকে আমরা কি বলি? কন্দ বলি। ঠিক আছে, হ্যাঁ, মিউ করে তো অযৌন জনন হয়, সমস্যা কি? মিউ করে তো অযৌন জনন তো হবেই। তো দেখো দেহের খণ্ডায়ন, এখন কিছু উদ্ভিদে তুমি বলতে চাচ্ছ মিউ করে কি শুধু স্পোরের মাধ্যমেই জনন হয়? না, স্পোরের মাধ্যমেও হয়, আবার কিছু কিছু মিউ করে দেখা যায় কি ইসের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ দেহের খণ্ডকায়নের মাধ্যমেও হচ্ছে। ঠিক আছে, যার না জীব কি? যার জীবন আছে সেই জীব, যার প্রোটোপ্লাজম আছে, যার কোষে প্রোটোপ্লাজম আছে সেই জীব। ঠিক আছে, ওকে। অবশ্যই ফারিয়া ডাইনোসর আমাদের থেকে অনুন্নত, কারণ ডাইনোসর যদি অনুন্নত না হইতো সে পৃথিবীতে টিকে থাকতো, সে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, উন্নত হইলে টিকে থাকতো, অনুন্নত তাই টিকে বিলুপ্ত হয়ে গিয়েছে। সেগুন কি? সেগুন গাছ, এই গাছ থেকে কাঠ পাওয়া যায়। ঠিক আছে, এটাই সেগুন গাছ। একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে দেখে নিও সেগুন গাছ দেখতে কিরকম। ওকে, আরিয়ান রিক্যাপ তুমি নিজে একবার দেখে নিও। ঠিক আছে, ক্লাস শেষে ভিডিওটা একবার রিপ্লে করে নিও। এখন আসো, এখন একটু খেয়াল করো, তারপরে সময় থাকলে আমরা রিক্যাপ করব। এখন একটু খেয়াল করো টিউবারের বিষয়টা আরেকবার একটু বুঝিয়ে বলছি। দেখো টিউবারটা কি? কোন একটা গাছ, গাছের কাণ্ড মাটির নিচে কি হবে? ফুলে যাবে, স্ফীত হবে। ওই স্ফীত হওয়া কাণ্ডটাকে আমরা কি বলবো? টিউবার বলবো। তো উদাহরণ কি? গোল আলু, অর্থাৎ আলু। এই টিউবারের ক্ষেত্রে ছোট ছোট দানা দানা অংশ থাকবে, মানে ছোট ছোট চোখের মতো অংশ থাকবে, যার মধ্য থেকে কি বের হবে? কুড়ি বের হবে। এই কুড়িটাই বা মুকুলটাই আস্তে আস্তে নতুন উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করবে। দেখো উদাহরণে দেওয়া আছে আলু, তো আলুটার ক্ষেত্রে আরো স্পেসিফাই করে দেই গোল আলু। ঠিক আছে, কোন আলু? গোল আলু। এটা একটু মনে রেখো, গোল আলু। ঠিক আছে, মিষ্টি আলু কিন্তু মূল, বাট গোল আলু হচ্ছে কাণ্ড। একটু খেয়াল করে যে মিষ্টি আলু, মিষ্টি আলুটা কি ছিল? মিষ্টি আলু কিন্তু ছিল মূল। ঠিক আছে, গোল আলু কিন্তু কাণ্ড, এটা একটু খেয়াল রেখো। এরপর আসো রাইজোম। এরপর একটু খেয়াল করো রাইজোম। হোয়াট ইজ রাইজোম? রাইজোমটা কি? দেখো মাটির নিচে, রাইজোমটা কিরকম? মাটির নিচে, মাটির নিচে ভূমির সমান্তরালে, মাটির নিচে ভূমির সমান্তরালে এরা অবস্থান করবে। কাণ্ডের মতো এদেরও কি থাকবে? পর্ব পর্ব সন্ধি থাকবে। অর্থাৎ এটাও যদি আমি একটু বুঝিয়ে বলি, ধরে নাও এটা মাটি, ধরে নাও এটা মাটি। এই মাটির নিচে ধরো এটা হচ্ছে গাছের পাতাটাতে এখান দিয়ে আছে, এটা ধরে নাও গাছের পাতা। ঠিক আছে, এটা ধরে নাও গাছের পাতা এখান দিয়ে আছে, কিন্তু মাটির নিচে কাণ্ডটা এইভাবে সমান্তরালে, ভূমির সমান্তরালে বড় হতে থাকবে। এটা ধরে নাও হচ্ছে কাণ্ড। এই যে আঁকলাম এটা কি? কাণ্ড। কিভাবে বড় হয়েছে? ভূমির, এটা তো ভূমি ছিল, তো ভূমির নিচে ভূমির সমান্তরালে বড় হয়েছে না আনুভূমিক ভাবে? ধরে নাও আমার এই হাতটা, আমার এই হাতটা হচ্ছে ভূমি। তো এই ক্যালকুলেটর, এই দেখো একটা কিউট ক্যালকুলেটর, তোমরা ম্যাথ করো ক্যালকুলেটর দিয়ে। তো এই যে এটা ধরো ভূমি, ভূমির নিচে
এটা ধরে নাও হচ্ছে রাইজোম, অর্থাৎ আড়াআড়ি ভাবে ভূমির সমান্তরালে একটা কাণ্ড বড় হচ্ছে। এই আড়াআড়ি ভাবে বড় হওয়া কাণ্ডটাকেই আমরা কি বলছি? রাইজোম। কি বলছি? রাইজোম। কিরকম? এই যে আমি যে শেপটা গেছি দেখো তো, অনেকটা আদার মতো দেখতে না? তো এই ভূমির নিচে ভূমির সমান্তরালে যে কাণ্ডটা বড় হয় তাকেই আমরা কি বলি? রাইজোম। উদাহরণ হচ্ছে কি? আদা। উদাহরণটা কি? আদা। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে আদা। ওকে, ঠিক আছে। এখন একটু দেখো, এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখন খেয়াল করো, এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে পাতার মাধ্যমে কিভাবে হচ্ছে। ও না, সরি, এটা তো গেল রাইজোম। তাহলে রাইজোমের ব্যাপারটা হচ্ছে আদা। আদা, ঠিক আছে। আদার পাশাপাশি আরেকটা জেনে রাখতে পারো, আমরা যে বাসায় হলুদ খাই না, হলুদ তরকারি রান্নার সময় যে হলুদের গুঁড়া দেয় না, তরকারি হলুদ হয়, বা খিচুড়ি যে হলুদ কালারটা হচ্ছে, যে হলুদ দিলে সে হলুদও কিন্তু এই রাইজোমের উদাহরণ। ঠিক আছে, পর্ব সন্ধিটা বুঝিয়ে দেন রাইয়ান শামস। দেখো, পর্ব সন্ধি, এখানে আসলে জায়গা নাই বুঝাইতে বুঝাইতে, তারপরে একটু ছোট্ট করে আমরা অন্য পেজে যাবো না, এক স্লাইডে রাখার ট্রাই করছি যাতে তোমাদের ভিজুয়াল মেমোরি ক্রিয়েট হয়, একবার একবার করে দেখলে মনে পড়ে। ঠিক আছে, কোনটা কি ছিল। এখানে একটু বলি, ধরো এটা একটা গাছ, এই গাছের এখান থেকে একটা শাখা বের হয়েছে, একটা ডাল বের হয়েছে, বা এখান থেকে আরেকটা শাখা বা ডাল বের হয়েছে। তাহলে এই জায়গাটা হচ্ছে গাছের একটা পর্ব। কোন জায়গাটা? অন্য কালি দিয়ে দেখায়। এই যে এটা হচ্ছে গাছের একটা পর্ব, এটা কি গাছের একটা পর্ব। তো এই যে পর্বে যে একটা জয়েন্ট তৈরি হলো, পর্বে যে একটা জয়েন্ট তৈরি হলো, এগুলোই হচ্ছে পর্ব সন্ধি। আর দুইটা পর্বের মাঝখানের যে ফাঁকা জায়গাটা, সেটা হচ্ছে পর্ব মধ্য। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, হলুদও হবে, লিখে দিয়েছি তো, হলুদও হবে, অসুবিধা নাই। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা হওয়াটাই নেচার, গাছের সাথে এরকম হওয়াটাই নেচার, এটাই নর্মাল। এখানে কোনো কিছু অ্যাবনর্মাল না, সবটাই প্রাকৃতিক। আমরা পড়ছি প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, খেয়াল করো, এটা পুরাটাই প্রাকৃতিক। ঠিক আছে, এখন আসো আরেকটা কিসের মাধ্যমে, দেখো বলা আছে কন্দ বা বাল্ব, আরেকটা বলা হচ্ছে কি কন্দ বা বাল্ব। বাল্বটা কিরকম? পেঁয়াজ। আমি একটু বুঝিয়ে বলি, অতি ক্ষুদ্র কাণ্ড বলেছে, পেঁয়াজ। তোমরা তো সবাই কম বেশি পেঁয়াজ দেখেছো, পেঁয়াজ না দেখার কোনো সুযোগ নেই। তারপরে একটু এই যে একটু খেয়াল করো, পেঁয়াজটা দেখতে কিরকম হয়? এরকম হয় না দেখতে পেঁয়াজ? কিন্তু মজার ব্যাপার হচ্ছে পেঁয়াজের নিচে খুবই ছোট্ট একটা কাণ্ড থাকে, এবং এর নিচে আবার কি থাকে বলতো? এর নিচে যে দাড়ির মতো দেখতে কিছু দুষ্টু জিনিস থাকে, এই যে এরকম দাড়ির মতো, লোমের মতো অনেকটা শক্ত শক্ত জিনিস থাকে, তাই না? পেঁয়াজের নিচের দিকটা এরকম না? পেঁয়াজের নিচের দিকটা এরকম কি না? তো এই যে আমি ব্লু কালিতে দেখাইলাম, এই যে নীল যে অংশটা, অতি ক্ষুদ্র কাণ্ড, এই যে আমি যেটা পুরা নীল করে দিলাম, এই অতি ক্ষুদ্র অংশটাই কি পেঁয়াজের বাল্ব। এই অতি ক্ষুদ্র অংশটাই হচ্ছে পেঁয়াজের বাল্ব, এই জন্য বলা হচ্ছে বাল্বটা কি? অতি ক্ষুদ্র কাণ্ড। ঠিক আছে, পেঁয়াজ রসুন সবার উভয়ের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, পেঁয়াজ রসুন উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। তো এই যে লেখা আছে পেঁয়াজ রসুন। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? ভাই তুমি যে কে এটা বুয়েট ডিএমসি কমেন্ট করে রাখছো, কি দরকার ভাই? বুয়েট ডিএমসি কমেন্ট করার চেয়ে ভালো করে বুঝো তাহলে। দাড়ি দুষ্টু জিনিস বললাম হচ্ছে এই যে জিনিসটা বেশি ভিড় করে থাকে, এই জন্য তো দাড়ি দুষ্টু কেন বললাম, এই যে বড় বড় দাড়ি না, তো রাতে ঘুমাইতে গেলে দাড়ি হচ্ছে এলোমেলো হয়ে যায়, তো এই জন্য এটাকে আমি একটু দুষ্টু বলি আর কি। ঠিক আছে, কথা শুনতে চায় না, ঠিকঠাক থাকে না, এলোমেলো হয়ে যায়, এই জন্য বললাম। এখন দেখো, এখন একটু দেখো, এখন আসো, ওকে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, কাণ্ডের মাধ্যমে তাহলে তিনটা পেয়েছে, একটা হচ্ছে টিউবার, রাইজোম, আরেকটা হচ্ছে বাল্ব। এরপরে দেখো আরেকটু আছে, দুইটা, আরেকটা হচ্ছে স্টোলন। দেখো কাণ্ডের মাধ্যমে কিভাবে অঙ্গজ প্রজনন হয়, আরেকটা হচ্ছে স্টোলন। স্টোলন কি? আমরা কচুর লতি খেয়েছি না বাসায়, তোমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকতে পারে। বাসায় আমাদের কচু রান্না করে না, কচুর লতি দিয়ে বিভিন্ন তরকারি রান্না করে, এই কচুর লতিটা হচ্ছে আসলে স্টোলন। একটু বুঝিয়ে বলি, দেখো কচুর শাখাকাণ্ড, কচুর শাখাকাণ্ড, কচুর শাখাকাণ্ড পরিবর্তিত হয়ে স্টোলন তৈরি হয়। কচুর কাণ্ডটা সাধারণত মোটা হয়, মেন কচু গাছটা মোটা হয়, ঠিক আছে, মোটা হয়ে এরপর আস্তে আস্তে পাতা টাতা থাকে। তো কচু গাছের গায়ে যে ছোট ছোট শাখা বের হয়, কচু থেকে যে ছোট ছোট শাখা বের হয়, ঠিক আছে, এই শাখা কাণ্ডগুলাকে আমরা কি বলছি? এই শাখা কাণ্ডগুলাকে আমরা বলছি স্টোলন। এই স্টোলন থেকে আস্তে আস্তে কি পাওয়া যাবে? নতুন গাছ পাওয়া যাবে। ঠিক আছে, উদাহরণ দেখো আছে কচু, পুদিনা, কচু, পুদিনা। ঠিক আছে, ওকে, এখন একটু খেয়াল করো, হ্যাঁ কচুর লতি যেটা। এরপর খেয়াল করো হচ্ছে অফসেট। এরপর একটা কি? অফসেট। অফসেটও স্পেশালাইজড কাণ্ড, অফসেটও বিশেষ ধরনের কাণ্ড। দেখো কি বলেছে, জলজ উদ্ভিদে অফসেট দেখা যাবে কাদের ক্ষেত্রে? জলজ উদ্ভিদে। কি বলেছে একটু খেয়াল করো, জলজ উদ্ভিদের, এটা একটু ভালো করে মনে রাখবো, অফসেট পাবো জলজ উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধি পেয়ে, জলজ উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। কিরকম? কচুরিপানার কথা যদি আমরা চিন্তা করি, ধরে নাও এটা একটা কচুরিপানা, ধরে নাও এটা কি একটা কচুরিপানা। ঠিক আছে, এই কচুরিপানায় শাখা মানে কাণ্ডের শাখা
বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এটা ধরো একটা কাণ্ড, এর একটা শাখা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এটা ধরো কাণ্ড, এর একটা শাখা এভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই যে শাখা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কিছু দূর গিয়ে আরেকটা কচুরিপানা গাছ তৈরি করে ফেললো। তো কিছুদিন পর দেখা যাবে কি এই নতুন তৈরি হওয়া কাণ্ডটা এই আগের কাণ্ড থেকে আলাদা হয়ে গেছে। এরপর এটা স্বাধীন দুইটা গাছ কি পরস্পর থেকে আলাদা, অর্থাৎ নতুন গাছটা কি স্বাধীন কচুরিপানা গাছ হিসেবে আত্মপ্রকাশ করলো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অফসেট। এটাই কি অফসেট। দেখো এই যে এক্সাম্পলে বলা আছে কচুরিপানা। আরেকটা উদাহরণ অ্যাড করে নাও, টোপা পানা। সব ধরনের পানা, ঠিক আছে, টোপা পানা। এই যে পুকুরে যে পানা টানা দেখা যায় না, সেগুলাই হচ্ছে কি তোমার অফসেট। এরপর আসে হচ্ছে বুলবিল। এরপর আমরা চলে আসবো কোথায়? বুলবিল। ঠিক আছে, এরপর আসো বুলবিল। হোয়াট ইজ বুলবিল? কোন কোন উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি কি হবে না? যথাযথভাবে হবে না। বুলবিলটা কি? বুলবিল হচ্ছে কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথ হবে না। উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে পিণ্ডের মতো আকার ধারণ করবে, এদেরকে আমরা বলি বুলবিল। এখন প্রশ্ন হচ্ছে কাক্ষিক মুকুল কি? আসো একটু শেখাই। দুইটা জিনিস শেখাবো, শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল, দুইটা জিনিস শেখাবো, আজীবন মনে রাখবা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এইটাই আমি বোঝাবো, শীর্ষ মুকুল কাক্ষিক মুকুল। অলরেডি তোমরা জানতে চেয়েছো, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, একটু খেলো বলছি একটু খেয়াল করো। ঠিক আছে, এখন দেখো শীর্ষ মুকুল কি কাক্ষিক মুকুল কি। ধরে নাও এটা একটা কাণ্ড, ধরে নাও এটা কি একটা কাণ্ড। এই যে এই দাগটা যে দিয়েছি, এটা ধরে নাও একটা কাণ্ড। এই কাণ্ডটা লম্বা হবে কিভাবে? এই কাণ্ডটা লম্বা হবে এর শীর্ষে মুকুল তৈরি হওয়ার মাধ্যমে। মুকুল দ্বারা, এই মুকুলের কারণে কাণ্ডটা আস্তে আস্তে লম্বা হচ্ছে। তো কাণ্ডের শীর্ষে যে মুকুলটা তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে শীর্ষ মুকুল। এই যে শীর্ষে যে মুকুলটা তৈরি হয়েছে, এর নাম কি? শীর্ষ মুকুল। এরপর ধরে নাও এই কাণ্ড থেকে একটা শাখা বের হয়েছে, একটা ডাল। এই ডালে ধরো পাতা টাতা অনেক কিছু আছে, এই ডালে ধরো পাতা টাতা ফুল ফল অনেক কিছু আছে। তো এই যে কাণ্ডের পর্বের কিনারায়, তাহলে কি এটা কি একটা পর্ব না? এটা কি অবশ্যই একটা পর্ব। এটা কি পর্ব। তো পর্বের কিনারায় যে ছোট্ট আবার মুকুল তৈরি হয়, কাণ্ডের পর্বের কিনারায়, পর্বের কোণে যে ছোট্ট মুকুল তৈরি হয়, এটাকে আমরা বলি কাক্ষিক মুকুল। তাহলে যদি আমরা মার্কিং করে দেখাই, তাহলে হচ্ছে এই হলুদ যে কালারে দেখিয়েছে, এটা কি কাণ্ডের শীর্ষে অবস্থিত, এটাকে আমরা বলবো শীর্ষ মুকুল। আর যে কাণ্ডের কক্ষে যে মুকুল পিঙ্ক কালারে আমরা দেখিয়েছি, কাণ্ডের কক্ষে অবস্থিত যে মুকুল বা কোণায় অবস্থিত মুকুল, সেটা হচ্ছে কি কাক্ষিক মুকুল। সেটা কি কাক্ষিক মুকুল। তো এখন যদি একটু বুঝিয়ে বলি, ধরে নাও এটা একটা গাছ, এই গাছে এটা একটা ডাল, এই ডালের মধ্যে এখানে একটা কাক্ষিক মুকুল, এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে ফুলে গিয়েছে। কাক্ষিক মুকুল কি হয়েছে? খাদ্য সঞ্চয় করে ফুলে গিয়েছে। এই ফুলে যাওয়া মুকুলটাকে আমরা তখন কি বলি? এই ফুলে যাওয়া মুকুলটাকে আমরা বলি হচ্ছে বুলবিল। এই ফুলে যাওয়া মুকুলটাকে তখন আমরা কি বলি? বুলবিল বলি। কি বলি? বুলবিল। এই বুলবিলটাই অ্যাকচুয়ালি কি চুপড়ি আলু, যেমন চুপড়ি আলু গাছে এই ঘটনাটা ঘটে, এই বুলবিলটাই চুপড়ি আলু। এটা পরবর্তীতে আলাদা হয়ে নতুন উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করার মানে সক্ষমতা রাখে আর কি। ঠিক আছে, চুপড়ি আলু একটা বিশেষ জাতের আলু। চুপড়ি আলু কিভাবে তৈরি হয় বললামই তো, বিশেষ কিছু আলুর জাত আছে যে আলুর গাছে কি হয়, কাক্ষিক মুকুলটা ফুলে যায়, খাদ্য সঞ্চয় করে ফুলে গিয়ে চুপড়ি আলুতে পরিণত হয়, অর্থাৎ বুলবিলে পরিণত হয়। এই বুলবিলটা কি হয়, পরবর্তীতে নতুন উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করে। দেখো কি বলেছে, দেখো এখানে কি বলেছে যে কোন কোন উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি, কোন মুকুল? কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে হয় না, ফলে এটা কি হয়? পিণ্ডের মতো আকার ধারণ করে। যে গোলাকার মাংসপিণ্ডের মতো আকার ধারণ করেছে, এই যে পিণ্ডের মতো আকার ধারণ করেছে, পিণ্ডের মতো আকার ধারণ করে, এদেরকে আমরা কি বলি? বুলবিল বলি। এক্সাম্পল কি? চুপড়ি আলু। এখন একটু খেয়াল করো, ফাইনালি আসো পাতার মাধ্যমে কিভাবে হচ্ছে। কিছু কিছু গাছের পাতার কিনারায়, কিছু কিছু গাছের পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়। এই মুকুলটা পরবর্তীতে নতুন উদ্ভিদের তৈরি করে থাকে। উদাহরণ কি? পাথরকুচি। পাথরকুচি গাছের পাতার কিনারায় কি সৃষ্টি হয়? স্যার কাক্ষিক মুকুল কি? নিহাল বুঝিয়েছি তো কাক্ষিক মুকুল কি। এখন আসছে স্টোলন কি? আমরুল শাকের স্টোলন। স্টোলন কি? স্টোলনে তো বুঝাইলাম কচুর শাখাকাণ্ড। এই যে কচুর শাখাকাণ্ড, এই শাখাকাণ্ড আলাদা হয়ে নতুন কচু গাছ হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, টিউবার ফেটে গিয়ে না, টিউবার আলাদা হয়ে যায় গাছ থেকে। রামিসা, টিউবার ফেটে যাবে কেন? টিউবার গাছ থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, পুরাতন গাছ থেকে আলাদা হয়ে নতুন গাছ হিসেবে আত্মপ্রকাশ করবে। টিউবার থেকে বের হওয়া মুকুল। মুকুল কি? ব্রেক লাগবে না, ক্লাস শেষ করে দিব এখনই। মুকুল কি? মুকুল বুঝতেছো না? দেখো কোন একটা ধরো গাছ, ধরো এটা একটা গাছ বা এটা একটা কাণ্ড, কাণ্ড থেকে কোন একটা কিছু কোষ
একত্রে যে নতুন টিস্যু তৈরি করবে সেটাকে আমরা বলি হচ্ছে ইয়াং টিস্যুকে আমরা বলছি মুকুল। কোন একটা গাছের যে কোনো অংশ থেকে তৈরি হওয়া তরুণ টিস্যুকে আমরা কি বলছি? মুকুল। কন্দ কি? কাণ্ড ফুলে গেলে সেটাকে আমরা বলি কন্দ। কাণ্ড ফুলে গেলে সেটাকে আমরা বলি। আচ্ছা, ফ্লাওয়ার বা ফ্রুটস কি জড়? না, সজীব। ফ্লাওয়ার বা ফ্রুটস দুইটাই সজীব, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন সামনে যাই, সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। এতক্ষণ আমরা প্রাকৃতিক অঙ্গজ পড়েছি, প্রাকৃতিক অঙ্গজটা আরেকবার রিক্যাপ করবো 1 মিনিটে, একটু খেয়াল করো। প্রাকৃতিক অঙ্গজ প্রজনন কিভাবে হচ্ছে আবার একটু বলি, সবাই মনোযোগ দাও, কমেন্ট থামাও, ঠিক আছে, একটু খেয়াল করো। এন্ড টাইম নিয়ে তোমার এত সচেতন হওয়ার দরকার নেই, ঠিক আছে। ক্লাস ফিনিশ করবো না, আজকে সারা রাত ক্লাস হবে। এখন খেয়াল করো, দুষ্টামি করবে না কমেন্টে, এদিকে তাকাও। দেখো, প্রাকৃতিক অঙ্গজ প্রজনন বিভিন্ন ভাবে হতে পারে। মেইনলি হতে পারে দেহের খণ্ডকায়নের মাধ্যমে, ঠিক আছে। কি প্রথমে কি বললাম? দেহের খণ্ডকায়ন, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে। খণ্ডকায়ন কিভাবে? কোনো একটা জীবের দেহের বিভিন্ন অংশ কোনো কারণে খণ্ডিত হয়ে গেলে প্রতিটা খণ্ড স্বতন্ত্র জীব হিসেবে আত্মপ্রকাশ করবে। এরপর চলে আসা হচ্ছে মূল। কিছু কিছু উদ্ভিদের মূল থেকে নতুন গাছের তৈরি হবে, এক্সাম্পল দেওয়া আছে। এরপর দেখা যাচ্ছে রূপান্তরিত কাণ্ড, কি কি ছিল? টিউবার, রাইজম, কন্দ, মানে বাল্ব, এরপর হচ্ছে স্টোলন, অফসেট, বুলবিল, ঠিক আছে। তো ফার্স্টে যদি বলি টিউবার, কিছু কিছু গাছের কাণ্ডের ভূনিম্নস্থ মানে ভূমির নিচের অংশ খাদ্য সঞ্চয় করে ফুলে যাবে, স্ফীত হবে। এই ফুলে যে অংশগুলোকে আমরা বলি টিউবার। এই টিউবার থেকে নতুন মুকুল তৈরি হবে এবং মুকুলগুলা থেকে নতুন গাছ তৈরি হবে, ঠিক আছে। এরপর আসা হচ্ছে রাইজম। কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় কাণ্ডটা মাটির নিচে থাকে এবং মাটির নিচে আড়াআড়ি ভাবে বড় হয়, ঠিক আছে। এদেরকে আমরা বলি হচ্ছে রাইজম। এই রাইজম থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এরপর চলে আসা হচ্ছে তোমার কি? এরপর আসা হচ্ছে তোমার কন্দ বা বাল্ব। বাল্বটাকে পেঁয়াজ রসুনের ক্ষেত্রে দেখা যায় অনেক ছোট যে সংক্ষিপ্ত কাণ্ড থাকে তাদেরকে আমরা বলি কি? বাল্ব। এরপর চলে আসে স্টোলন, কচুর শাখাকাণ্ড। কচু গাছে দেখা যায় কাণ্ড থেকে যে শাখাগুলা বের হয়, এই শাখাকাণ্ড পরবর্তীতে নতুন কচু উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করে। জলজ উদ্ভিদ যেমন কচুরিপানা, এদের যে শাখা, সেই কাণ্ডের শাখা থেকে নতুন কচুরিপানা গাছের তৈরি হয়। একসময় পুরান গাছ থেকে নতুন গাছটা আলাদা হয়ে যায়। এরপর চলে আসো বুলবিল। বুলবিলটা কি? কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুল, এটার বৃদ্ধি স্বাভাবিকভাবে না হয়ে অস্বাভাবিক হয়, অর্থাৎ ফুলে গোল হয়ে যায়। এই গোল হওয়া অংশটাকে আমরা কি বলছি? বুলবিল বলছি। উদাহরণ কি? চুপড়ি আলু, ঠিক আছে। এরপর আসা হচ্ছে পাতার মাধ্যমে কিভাবে হয়। কোন কোন পাতা, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে পাথরকুচি গাছের পাতা। পাথরকুচি গাছের পাতার কিনারা থেকে কুড়ি বা মুকুল তৈরি হয়। এই কুড়ি বা মুকুলগুলা নতুন উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করে, ঠিক আছে। এখন এইগুলা ছিল আমাদের প্রাকৃতিক অঙ্গজ প্রজনন। এখন আমরা দেখব কৃত্রিম অঙ্গজ প্রজনন কিভাবে করি। দেখো, কৃত্রিম অঙ্গজ প্রজনন আমরা দুই ভাবে করে থাকি। কয় ভাবে? দুই ভাবে। একটা বলা হলো কলম বা গ্রাফটিং, আর একটা হচ্ছে শাখা কলম বা কাটিং। কলম কি আর শাখা কলম কি? আসো একটু বুঝিয়ে বলি। কলম কি, শাখা কলম কি? ধরে নাও এটা একটা গাছ, ঠিক আছে। ধরে নাও এটা একটা গাছ। এই গাছের এই যে শাখাটা, এই শাখাটার মাথায় ধরে নাও হচ্ছে পাতা টাতা আছে আর কি, এটা একটা ডাল গাছের, ঠিক আছে। তো আমি কি করলাম, আমার খুব পছন্দ হইলো যে ধরো এটা একটা আম গাছ, ঠিক আছে। ধরো, আচ্ছা, এই যে বাণী অস্থির হয়ে গিয়েছে, আচ্ছা, বাণী অস্থির হয়ে গিয়েছে যে ক্লাস কেন শেষ হয় নাই। আচ্ছা, ইনান লিখেছে এই যে অনেক কিছুই তোমাদের অভিযোগ, ক্লাস শেষ হচ্ছে না কেন, এই সেই। দেখো, একটু খেয়াল করো, ট্রি এরকম হয় না, তামিমের আপত্তি, অযথা স্প্যামিং। আবারও একটু খেয়াল করো, ধরে নাও এটা একটা গাছ, তো গাছের আরো ডালপালা শাখা প্রশাখা দেখাইলাম না, ঠিক আছে। ধরে নাও এটা একটা গাছ, তো এই গাছের ধরে নাও এটা একটা আম গাছ, ঠিক আছে। ধরে নাও এটা একটা আম গাছ, ধরে নাও এই যে পিঙ্ক কালারের আম হয় এই গাছে, ঠিক আছে। কি হয়? পিঙ্ক কালারের আম হয় এই গাছে। ধরে নাও পিঙ্ক কালারের কি হয়? আম হয়। তো আমার এই গাছের এই পিঙ্ক আম খেয়ে খুব ভালো লাগছে, খুবই টেস্ট মনে হয়েছে। তো আমার মনে হইলো যে আমিও আমার বাসায় এরকম একটা পিঙ্ক কালারের আম গাছ করতে চাই, মানে বানাইতে চাই, লাগাইতে চাই। তো আমি কি করব? আমি সিদ্ধান্ত নিলাম যে এই গাছটা আমি কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে হুবহু সেম গাছ আমার বাসায় লাগাবো। এই উদ্দেশ্যে আমি কি করেছি? প্রথমে এই গাছের বাকল তুলে নিয়েছি। কি করেছি? একটা জায়গায় বাকল তুলে নিয়েছি, ঠিক আছে। বাকল তুলে নেওয়ার পরে ধরো এই জায়গা থেকে আমরা কি করলাম? প্রথমে গাছের বাকলটা তুলে নিলাম, ঠিক আছে। কি করলাম? গাছের কাণ্ডের যে বাকল তুলে নিলাম, বাকল তুলে নিয়েছি, ঠিক আছে। বাকল তুলে নিয়ে এরপর কি করেছি? এই যে বাকল তুলে নেওয়া যে অংশ, সেই অংশে আমি কি যুক্ত করেছি জানো? সেই অংশে নির্মম ভাবে আমি কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছি। কি করেছি? গোবর আর মাটি লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? গোবর আর মাটি।
কি লাগিয়ে দিয়েছি এখানে? গোবর আর মাটি লাগিয়ে দিয়েছি। গোবর আর মাটি লাগিয়ে দিয়ে তাহলে কি বললাম? বাকল তুলে নিয়েছি, এরপর কি লাগাতে হবে? গোবর আর মাটি, গোবর আর মাটির মিশ্রণ যুক্ত করতে হবে। গোবর মাটির মিশ্রণ ওই ক্ষতস্থানে যুক্ত করতে হবে। ঠিক আছে, কি করেছি এরপর? গোবর মাটির মিশ্রণ যুক্ত করেছি। এরপর কি করেছি? পলিথিন বা যে কোনো শীট দিয়ে এটাকে আবৃত করে দিয়েছি। কি দিয়ে? পলিথিন বা যে কোনো শীট দিয়ে এটাকে আমি কি করে দিয়েছি? আবৃত করে দিয়েছি। ধরুন এটা একটা পলিথিনের শীট, এই পলিথিনের শীট দিয়ে এটাকে আমি আবৃত করে দিয়েছি, ঢেকে দিয়েছি। ঠিক আছে, পলিথিনের শীট দিয়ে এটাকে আমি কি করেছি? পেঁচিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। তো এইভাবে কিছুদিন রেখে দিলে তাহলে পলিথিন বা অন্য যে কোনো উপাদানের শীট দিয়ে, পলিথিন দিয়ে আবৃত, পলিথিন দিয়ে আবৃত করে রেখে দিয়েছি, পলিথিন দিয়ে আবৃত করে রেখেছি, বেঁধে রেখে দিয়েছি। তো রেখে দিলে কিছুদিন পর দেখা যাবে এর মধ্য থেকে মূল বের হবে। কি বের হবে? মূল গজাবে। কি গজাবে? নতুন মূল তৈরি হবে। মূল তৈরি হয়ে গেলেই আমি দেখো একটা গাছের মধ্যে অলরেডি নতুন গাছ তৈরি হয়ে ফেলেছি। গাছের বাকল কি? গাছের ত্বক, চামড়া, আবরণ। ঠিক আছে, এখন দেখো খোলস আর কি। এরপর আমি কি করলাম? একটা ছুরি নিলাম। একটা ছুরি নিয়ে কি করলাম? এই আমার হাতটা চিন্তা করে একটা ছুরি, এই ছুরি নিয়ে বা একটা কোদাল দিয়ে বা কাঁচি দিয়ে গাছের ডালটাকে কেটে নিলাম। নিয়েছি গাছের ডাল কেটে। এখন দেখো গাছের ডালে পাতা আছে, কাণ্ড আছে, মূলও আছে। নতুন একটা গাছ তৈরি হয়ে গেল না? এই তো এখন এই পিঙ্ক আমওয়ালা নতুন গাছ আমি আমার বাসায় এনে লাগিয়ে দিলাম। এই যে পিঙ্ক আম ডালওয়ালা নতুন আম গাছ আমি আমার বাসায় এনে রোপণ করে দিলাম। এরপর আমার বাসায় এই যে পিঙ্ক কালারের আম হয়। ধরে নাও পিঙ্ক না, এটা কমলা আম হইছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, পলিথিন কেন লাগে? বাতাস ঢুকলে সমস্যা। হ্যাঁ, যাতে ভাইরাস ব্যাকটেরিয়া বা শৈবাল ছত্রাক আক্রমণ করে পচে যাতে না যায়, এই জন্য হচ্ছে ইয়া করা হয়। এটাকে আমরা বলছি কলম বা গ্রাফটিং। ঠিক আছে, এখন আসো শাখা কলম। শাখা কলমের বিষয়টা কি? শাখা কলমের বিষয়টা হচ্ছে, ধরে নাও এটা একটা গাছ, এটা হচ্ছে গাছের শাখা। ঠিক আছে, তো এর গায়ে ধরে নাও হচ্ছে কি আছে? পাতা আছে। তো আমার এই গাছের, ধরো এটা হচ্ছে একটা লিচু গাছ। কি গাছ? ছোট ছোট লিচু তৈরি হয়েছে। ধরে নাও এটা একটা কি গাছ? লিচু গাছ। ঠিক আছে, এটা ধরে নাও লিচু গাছ, ছোট ছোট লিচু তৈরি হয়েছে। আমার এই গাছের এই হলুদ লিচু খুব পছন্দ হয়েছে। এই জন্য আমি কি করব? এত কষ্ট করে আর এই কলম করতে যাব না, আমি জাস্ট একটা কোদাল বা কুড়াল কিছু একটা নিব। কোদাল বা কুড়াল কিছু একটা নিয়ে গাছের ডালটা টাস করে কেটে নিব। এই যে কেটে ফেললাম। কেটে ফেলার পরে এই ডালটাকে আমি সরাসরি মাটিতে রোপণ করে দিব। কি করব? ধরে নাও এটা মাটি বা একটা টব, এই ডালটাকে আমি টবে এরপর রোপণ করে দিয়েছি। এরপর আস্তে আস্তে এখান থেকে মূল গজিয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? শাখা কলম, অর্থাৎ গাছের শাখা সরাসরি কেটে নিয়ে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ বানি গোলাপ গাছে শাখা কলম হয়। ঠিক আছে, ওকে। না, গোবর দিলে পচবে না, ওটা হচ্ছে সার হিসেবে কাজ করে। গোবরটা সার হিসেবে পুষ্টি সরবরাহ করে। ঠিক আছে, ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, এই দুইটা হচ্ছে কলম পদ্ধতি। তো এই ছিল আমাদের আজকের কথাবার্তা। এখন হচ্ছে একটু আমরা দুইটা হোমওয়ার্ক না, অনুধাবনমূলক প্রশ্ন দেখবো দুইটা। ঠিক আছে, দুইটা অনুধাবনমূলক প্রশ্ন দেখবো। সেটা হচ্ছে, হ্যাঁ কাটিং করলেও কাজ করে, যে কোনো গাছে কাটিং করলে তো আর কাজ করবে না, স্পেসিফিক কিছু গাছে কাটিং পদ্ধতি কাজে লাগে। এখন দেখো, আলুকে রূপান্তরিত কাণ্ড বলা হয় কেন? আলুকে রূপান্তরিত কাণ্ড বলা হয় কেন? আলু হচ্ছে টিউবার বা স্ফীতগন্ধ। কেন আলুকে টিউবার কেন বলা হয়? কারণ আলুর ভূনিম্নস্থ শাখা, আলুর যে কাণ্ড, এটার ভূনিম্নস্থ শাখা খাদ্য সঞ্চয় করে ফুলে যায়, এজন্য এটাকে কি বলা হয়? রূপান্তরিত কাণ্ড। এরপর আদাকে রাইজোম বলা হয় কেন? আদা ওই যে আদার কাণ্ড কি হচ্ছে? মাটির নিচে আড়াআড়ি ভাবে, অর্থাৎ ভূমির সমান্তরালে বড় হচ্ছে, খাদ্য সঞ্চয় করে ফুলে যাচ্ছে, কাণ্ডটা আলাদা হয়ে নতুন উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করছে। তো এই জন্য এটাকে হচ্ছে আমরা রাইজোম বলছি। ঠিক আছে, সো এটা তো আমরা অলরেডি পড়েছি। এখন দেখো, কুইজ আছে তোমাদের জন্য একটা, চমৎকার ভাবে কুইজের আনসার দাও। খুবই ইজি কুইজ। দেখো কি বলছে, কোনটি রাইজোমের উদাহরণ? আমরা মাত্রই আলোচনা করলাম এই টপিকটা নিয়ে, মাত্রই আলোচনা করেছি এই টপিকটা নিয়ে। ঠিক আছে, আনসার করে ফেলো। মাত্র আগের স্লাইডেই ছিল এটার আনসার। যারা ভুল করছো, ভার্চুয়াল মাইর, ঠিক আছে, নববর্ষের প্রথম মাইর, এটা ভুল করার জন্য দেওয়া উচিত, বুঝছো? ভুল করো না, আনসার করো, আনসার করো, আনসার করো। অর্ধেক স্টুডেন্ট মাত্র কেবল অ্যাটেন্ড করেছো। দ্রুত দ্রুত সবাই অ্যাটেন্ড করো, সবাই অ্যাটেন্ড করো, সবাই অ্যাটেন্ড করো। যারা ক্লাসে আছো সবাই অ্যাটেন্ড করো, বাকিরা অ্যাটেন্ড করছো না কেন? দ্রুত, মানে করবো না কি হয় না হয়, দ্রুত অ্যাটেন্ড করো। আরো অনেকে বাকি আছে, দ্রুত দ্রুত সবাই সবাই। এটা আজকে লাস্ট কুইজ, এরপর আর কোনো কুইজ নাই, সবাই অ্যাটেন্ড করো। করেছো? হচ্ছে না তো, এরপরেও কিছু দুষ্টু অ্যাটেন্ড করতে চাচ্ছ না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। অ্যাটেন্ড করো, আমরা ক্লোজ করে দিব। 3, 2, 1 ক্লোজ। আচ্ছা, তো দেখো কোনটি রাইজোমের উদাহরণ? আদা, হলুদ।
ভূনিম্নস্থ কাণ্ড কি হবে? ভূমির সমান্তরালে বড় হবে। ঠিক আছে, তো আনসার হবে কি? আদা। তো দেখি আমরা লিডার বোর্ডটা একটু দেখে ফেলি। ভার্চুয়াল মায়ের কি আসলে একটু বলবেন? ভার্চুয়াল মায়ের হচ্ছে যে এখান থেকে মায়ের দিলাম, তুমি তোমার গায়ে লাগলো, এটাই ভার্চুয়াল মায়ের। ঠিক আছে, এখন শোনো লিডার বোর্ডটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর হচ্ছে মারুফ। সঠিক উত্তর হচ্ছে না, সঠিক উত্তর দিয়েছে হচ্ছে মারুফ। কংগ্রাচুলেশনস মারুফ। এরপর হচ্ছে সৌভিক, মানসিফ, সোয়াদ, তাহমিদ, ইনান, তালহা, তানজিলা, মুনতাহা, সাফাইরা। কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসো হোমওয়ার্ক কি আছে একটু দেখে নিই। ও না, আরেকটা কুইজ আছে, সরি, আরেকটা কুইজ আছে, আনসার করে ফেলো। দেখো, কোনটি স্টোলনের অ্যান্সার হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে তোমার এটার, হ্যাঁ, এটা আনসার করে ফেলো, ক্লাস এখনই শেষ হবে। কোনটি স্টোলন? সবাই আনসার করো দ্রুত, ক্লাস এখনই শেষ হবে। কোনটি স্টোলন? আনসার করো, কমেন্টে নয়। ঠিক আছে, কি ক্লিয়ার করে বলবো? প্রশ্ন করেছো কে যেন? কি ক্লিয়ার করতে চাই, কি টেস্ট করতে চাই বুঝি নাই, কমেন্ট হারিয়ে গিয়েছে, আর খুঁজে পেলাম না। লাস্ট 5 সেকেন্ডস। ঠিক আছে, কমেন্টে না, পোলে আনসার করো, পোলে। লাস্ট 5 সেকেন্ডস, 5 4 3 2 1 ক্লোজ। পিঙ্ক কাম কুরিয়ার করে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পিঙ্ক কাম যদি গাছে ফলে পাঠাবো কুরিয়ার করে। ওকে, আমরা পোলটা ক্লোজ করে দিয়েছি। দেখো স্টোলনটা কি ছিল বলো তো? দেখো স্টোলনটা কি ছিল, এই দেখো স্টোলনটা কি ছিল? কচুর শাখাকাণ্ড কি হবে? পরিবর্তিত হয়ে স্টোলনে পরিণত হবে। এক্সাম্পল ছিল কচু, পুদিনা। তো অপশনে কচু ছিল না, ছিল হচ্ছে পুদিনা। তো আনসারটা কি হবে বুঝতেই পারছো, আনসারটা হবে হচ্ছে পুদিনা। ঠিক আছে, কোনটি স্টোলন? আনসার কি হবে? পুদিনা। ঠিক আছে, তো সঠিক উত্তর ডি। আমরা লিডার বোর্ডটা দেখে ফেলবো। সবচেয়ে কম সময় সঠিক উত্তর দিয়ে টপে রয়েছে ওয়াফিক। কংগ্রাচুলেশনস ওয়াফিক। এরপর আছে নিহাল, ত্বকি, সাদ, মুনিমুল, তারপর হচ্ছে সায়ন, এরপর আছে হচ্ছে ফাহিম, রায়ান, আয়ান, এরপর হচ্ছে ইসরাত জাহান, জোয়ানা। কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকেও অনেক 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 অভিনন্দন। আসো হোমওয়ার্কটা একটু দেখে নেই। সবাই সুন্দর করে হোমওয়ার্ক করে গ্রুপে আপলোড দিবা, এটা মাস্ট। ঠিক আছে, কেউ মিস করো না। একটু দেখি কি বলেছে। কৃষি উদ্যানে বেড়াতে গিয়ে রিনি এক জায়গায় দেখলো একটি ফসলের গায়ে 20 থেকে নতুন উদ্ভিদ গজায়। একটু সামনে গিয়ে সে দেখলো আরো একটি উদ্ভিদ যা আঁশের মতো অসবুজ পাতার কক্ষে জন্মানো 20 থেকে সৃষ্টি হয়। তার বাড়িতে বিশেষ প্রক্রিয়া একটি উদ্ভিদ রোপণ করা হয়, মাতৃ উদ্ভিদের সাথে কচি ও সতেজ শাখা থেকে সৃষ্টি। উল্লেখিত রিনির বাড়ির উদ্ভিদটির জনন প্রক্রিয়া বর্ণনা করো। রিনির বাড়ির উদ্ভিদ 20 থেকে হচ্ছে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। আচ্ছা, কোনটা? আমি হিন্ট দিব না, আমি আজকে হিন্ট দিব না, তোমাদের কাছে বিস্তারিত পড়িয়েছি, তোমরা বুঝে আনসার করবা। এরপর রিনির দেখা কৃষি উদ্যানে ফসল দুটির প্রজনন প্রক্রিয়া কি একই? বুঝতেই পারতেছো, অবশ্যই একই না, আলাদা। তো কোনটা কি, কেন আলাদা? খুব সুন্দর করে গুছিয়ে আনসার করবে। ঠিক আছে, এটা খুব সুন্দর করে গুছিয়ে অবশ্যই আপলোড দিবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সম্পূর্ণ ক্লাসে থেকে সুন্দর করে কোঅপারেট করার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। বাংলাতে ধন্যবাদ নাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।